ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইংলিশ উইথ নিপন স্যার। আজকে আমরা ইংলিশ গ্রামারের 50টি প্রোনাউনের রুলস প্র্যাকটিস করব। 50টি রুলস আপনি দেখে নেব, যেগুলো চাকরির পরীক্ষাতে বহুবার কমন দিয়েছে বা দেয়। প্রোনাউন, নাউনের পরেই প্রোনাউন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ পরীক্ষায় এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং এবং বিভিন্ন প্রশ্নের যে আমরা অ্যামালগাম দেখতে পাই বা মিশ্রণ দেখতে পাই, সেটা নিয়েই কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব বা চর্চা করব। এটি একটি ম্যারাথন ক্লাস, কোনো শর্ট ভিডিও নয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পুরো ক্লাসটা দেখা, এবং ক্লাসের যে নিয়মগুলো আমি তোমাদেরকে বোঝাবো প্রত্যেকটা নিয়ম বাড়িতে খাতায় লিখে মুখস্থ করবে। বাংলাতে ইউটিউব চ্যানেলে প্রথম আমরা এরকম একটি ক্লাস রাখতে চলেছি, যে ক্লাসে তোমরা ডিটেলসে পুরো অ্যানালিসিসটা পাবে। তোমাদেরকে আলাদা করে কোনো রুলস পড়ার দরকার পড়বে না। কোনো বাংলা বই বা ইংরেজি বই থেকে যখন আমরা বুঝতে পারি না, ঢালাও ভাবে লেখা থাকে, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আজকে আমরা শিখব খুব ডিটেলসে প্রোনাউনের চ্যাপ্টারে ডিটেলসে রুলস। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো বা নতুন ভিডিওটা দেখছো, তাদের কাছে অবশ্যই থাকবে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমার আগে যে নাউনের যে ক্লাসটা হয়ে গেছে ম্যাথন ক্লাস, আগে যে আমার প্রিপোজিশন যে ম্যাথন ক্লাসগুলো হয়ে গেছে, তার ডেসক্রিপশনে লিংকগুলো দেওয়া থাকবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো বা দেখে ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু রুলস গুলো নিতে পারবে। তো শুরু করছি আজকে আমাদের ক্লাস। আজকে ক্লাসটা প্রোনাউন চ্যাপ্টার উপরে, নাউনের পরে প্রোনাউন, পরপর আমরা চ্যাপ্টার ধরে করছি। তো তোমরা প্রত্যেকটা সেকশন কিন্তু পুরোটা দেখবে এবং নোটস ডাউন করবে। চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম যে রুলসটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 231 অর্ডার বলুন, যেটা আমরা ব্যবহার করি পরীক্ষার সময়। আমরা প্রথমে অ্যানালাইসিস করব যে এই নিয়মটা অ্যাকচুয়ালি হলো কি করে, এই নিয়মটা হওয়ার কারণ কি। যখন একটি বাক্যে, একটি ইংরেজি বাক্যে একের বেশি প্রোনাউন থাকবে, একের বেশি প্রোনাউন যখন একটি বাক্যে ব্যবহার থাকবে, তখন সেই প্রোনাউনগুলোকে যখন আমরা ব্যবহার করব একসাথে সাবজেক্টের ঘরে, তখন এই নিয়মটা এখানে প্রযোজ্য হবে। 231 বলতে বোঝায় ভালো কাজের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। সাধারণ বাক্য বা ভালো কাজ বলতে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ও ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনের জন্য 2, থার্ড পার্সনের জন্য 3 এবং ফার্স্ট পার্সনের জন্য 1। এই 2, 3, 1, 231 এই নিয়মে বসবে, অর্থাৎ সাবজেক্টের ঘরে এরা বসবে। এবং একের বেশি প্রোনাউন হলে এই নিয়মটা হবে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, ইউ, আই অ্যান্ড হি উইল স্টাডি টুগেদার। দেখো লেখা আছে ইউ, আই অ্যান্ড হি উইল স্টাডি টুগেদার। তো এই বাক্যে প্রথম যে সমস্যাটা আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন এবং হি হচ্ছে থার্ড পার্সন। তাহলে এটা কত হলো? 213 হলো। কিন্তু আমার লাগবে কি? 231। তো 231 করতে গেলে কি লাগবে? প্রথমে ইউ মানে সেকেন্ড পার্সন, তারপরে হি মানে থার্ড পার্সন, এবং পরে হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। এই নিয়মে বসবে উইল স্টাডি টুগেদার, আমরা একসাথে পড়াশোনা করি। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাতে 231 মানে কি তিনটে প্রোনাউন কি দিয়ে দেবে? না, যে কোনো দুটো প্রোনাউনও দিতে পারে। যে দুটোই দিক না কেন, তোমাদের সিকোয়েন্স হবে 231। অর্থাৎ যদি 2, 3, 1 এর মধ্যে 2 দিল না, তাহলে 3, 1 কম্বিনেশনে বসবে। যদি দেখা যায় যে 231 এর মধ্যে 3 দিল না, তাহলে কি হবে? 2, 1 এই কম্বিনেশনে বসবে। যদি দেখা যায় যে সেখানে 1 মানে ফার্স্ট পার্সন দিল না, তাহলে কি হবে? 23 বা 2, 3 এই কম্বিনেশনে কিন্তু বসবে। অর্থাৎ যেটাই দিক না কেন, ভালো অর্থে বা সাধারণ বাক্যে 231 নিয়মের আমরা কনসেপ্টটা পাবো। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে যখনই এর ব্যবহারটা হবে, সেক্ষেত্রে আমরা যেন পার্সনটাকে যেন বুঝিনি, পার্সন কতগুলো আছে এবং কোন অ্যাঙ্গেলে বসে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো 231 নিয়মটা কি অ্যাকচুয়ালি কি। 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে থার্ড পার্সন, 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। এখন পার্সন যারা নতুন, যারা পার্সন চেনো না, তাদের জন্য আমি একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কোনটা কি পার্সন বলে, এবং সেটাকে তোমরা বাড়িতে মুখস্থ করবে। ওকে, এবার আমরা পরের যে নিয়মটা সেটা আমরা দেখে নিই। 123 অর্ডার বা রুল, মিস্টেক, ক্রাইম বা কনফেশন। কনফেশন হচ্ছে স্বীকারোক্তি। এই অর্থে 123 মানে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন এবং শেষে
থার্ড পার্সন বসে। তো ভুল স্বীকার করা, অপরাধ বা খারাপ কাজের ক্ষেত্রে ফার্স্ট পার্সন প্রথমে বসে, সেকেন্ড পার্সন 2, থার্ড পার্সন 3, এই 123 নিয়মে বসবে। এটাই কিন্তু সঠিক নিয়ম, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কিছু বাংলা বইতে, বিশেষ করে পিসি দাসের বইতে বা এরকম বাংলা বইতে আমাদের কিন্তু এই 123 নিয়মটা কিন্তু থাকে না। এখানে আমাদেরকে যেটা দেয় 132 নিয়মটা কিন্তু আমরা দেখতে পারি, 132। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফলো করে না। এই যে নিয়মটা দেখতে পাচ্ছ 1 3 2 3, এই 123 যে নিয়মটা, এই নিয়মটাই কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রালের বই ফলো করে, সেন্ট্রালের সব বই ফলো করে, এবং সেন্ট্রালের নিয়মটা কিন্তু অথেন্টিক, এবং সেই নিয়মে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এই নিয়মটা কিন্তু আমরা ফলো করি না, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু বিভিন্ন বইতে থাকে। তো আমরা এক্সাম্পল দেখে নেবো, ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। তো এখানে তাহলে গিলটি বা দোষে, গিলটি মানে কি দোষ, দোষ কি বোঝাচ্ছে, এই যে দোষ। তো এই যে 4টে বা 5টা যে ওয়ার্ড গুলো থাকুক না কেন, এই যে মিস্টেক, ক্রাইম বা কনফেশন, যদি কোনো ওয়ার্ড যদি থাকে এখানে, তাহলে আমরা কি করবো, সেখানে আমরা 123 অর্ডারটা করবো, অর্থাৎ প্রথমে আই, তারপরে সেকেন্ড পার্সন এবং পরে থার্ড পার্সন, এইভাবে ক্রম অনুযায়ী বসাবো। ওকে, রুলসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রুলসগুলো কিন্তু খাতায় এভাবে লিখবে। এবার আমরা পরের নিয়মটা যাব, প্লুরাল প্রোনাউন অর্ডার 123। এতক্ষণ ধরে আমরা যাদেরকে দেখলাম তারা কিন্তু সিঙ্গুলার। কেমন, আমরা লিখেছি ইউ, লিখেছি আমরা, লিখেছি হি, লিখেছি আমরা, লিখেছি আই, লিখেছি। তো এরা কি, এরা সবাই কিন্তু সিঙ্গুলার প্রোনাউন। এখন প্রোনাউন গুলো যদি প্লুরাল হয়, দেখো ইউ এর প্লুরাল ফর্ম কিন্তু ইউই হয়, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। কিন্তু হি বা সি এর প্লুরাল ফর্মটা কি হবে, দে হবে। আর আই এর প্লুরাল ফর্মটা কি হবে, উই হবে। এইটা হচ্ছে প্লুরাল ফর্ম। ইউ এর প্লুরাল ফর্ম ইউই, হির প্লুরাল ফর্ম হচ্ছে দে বা সির প্লুরাল ফর্ম দে, এবং আই এর প্লুরাল ফর্ম হচ্ছে উই। এই প্লুরাল গুলো যদি পরপর থাকে আগের হিসাবে, সেখানে ভালো অর্থ হোক বা খারাপ অর্থ হোক, উভয় সেন্সে কিন্তু 123 নিয়মে হবে। অর্থাৎ প্রথমে উই, তারপরে ইউ, এবং শেষে কিন্তু দে বসবে। তোমরা নিশ্চয়ই এটা কিন্তু বুঝতে পেরেছো। এখানে কিন্তু কোনো, আমি বারবার বলছি, এখানে কিন্তু ভালো খারাপ দোষ, এখানে ওই ম্যাটার দুটো যেটা আমরা একটু আগে রুলসটা পড়লো, এখানে কিন্তু এখানে কার্যকরী হবে না। এখানে সব অর্থই 123 হবে, কারণ প্রোনাউন গুলো প্লুরাল। ক্লিয়ার? তো এখানে যে রুলসটা এক্সাম্পলে দিয়েছে, কি লেখা আছে, ইউ, উই অ্যান্ড দে শুড স্টার্ট দ্য প্রজেক্ট। তো এখানে কেমন হবে, 123 করলে কি হয়, 123 করলে হয় প্রথমে কি আসবে, উই আসবে, উই এসছে, তারপর 2 মানে সেকেন্ড পার্সন মানে ইউ, এবং দে হচ্ছে থার্ড পার্সন, যে লাস্টে বসবে, শুড স্টার্ট দ্য প্রজেক্ট। কারণ এরা প্রত্যেকে হচ্ছে প্লুরাল। উই মানে আমরা, ইউ মানে তোমরা হবে এখানে, এবং দে মানে হচ্ছে এখানে তারা। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিয়মটা। এই 3টে নিয়ম কিন্তু খুবই ইন্টারেস্টিং, পরপর খাতা লিখে মুখস্থ করবে। এবার আমরা আসবো সাবজেক্টিভ কেস আফটার টু বি ভার্ব। টু বি ভার্ব মানে কি, টু বি ভার্ব বলতে বোঝাচ্ছে যে যখন কোনো বাক্যের শুরুতে, কোনো বাক্যের শুরুতে যখন আমরা কি দেব, কি দেখবো, ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে বাক্য শুরু হবে, এটা মনে রাখতে হবে। কি লেখা আছে, টু বি ভার্ব মনে করবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বা প্রোনাউনের সাবজেক্টিভ কেস আই, উই, হি, সি, দে, এগুলো বসে, অবজেক্টিভ কেস নয়। ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে যখন বাক্য শুরু হবে, তারপরে কে থাকবে, একটা সাবজেক্টিভ প্রোনাউন থাকবে। ওকে, তারপরে কি থাকবে, একটা হু থাকবে। এইটা হচ্ছে মেন রুলস, যেটা আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, যে ভুলটা করি, সেই ভুলটা প্রথমে বলি। আমরা কি করি, আমরা করি ইট ইজ মি বা ইট ইজ হিম, এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো করি। স্পোকেন ইংলিশে করি বা রাইটিং ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করি, বাট এটা কিন্তু একদম সঠিক নয়। সঠিকটা হচ্ছে ইট ইজ বা ইট ওয়াজ এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসবে, অবজেক্টিভ নয়, ঠিক আছে। ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে বাক্য শুরু হলে আমরা সাবজেক্টিভ প্রোনাউন করব, অবজেক্টিভ নয়। তো ইট ইজ মি হু হেল্পড ইউ, এটা ভুল, কি হবে, ইট ইজ আই হু হেল্পড ইউ। দেখো আইটা সাবজেক্টিভ ফর্ম মি, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তো রুলস তো এটা ছিল, কিন্তু মেন রুলসটা কিন্তু এটা, ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে বাক্য শুরু হলে তারপরে সাবজেক্টিভ প্রোনাউন, তারপরে হু বসে, এই কমিশনটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের নিয়মটাই যাব, অবজেক্টিভ কেস আফটার প্রিপোজিশন। অবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ অবজেক্টিভ বিষয়টা কি, আমি একটা লিস্ট তোমাদেরকে গ্রুপে স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
স্ক্রিনটা তোমরা ফলো করো, স্ক্রিনটা ফলো করলে বুঝতে পারবে যে প্রোনাউনের এই চারটা কিন্তু তোমাকে শুধু মুখস্থ রাখতে হবে, সবাইকে মুখস্থ রাখতে হবে। এই চারটে যে রূপ আমরা প্রোনাউনের ব্যবহার করি, সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা কোন রূপ আমরা কিন্তু পড়ার বা মুখস্থ করার চেষ্টা করবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না। তো নিয়ম বলছে যে কোনো প্রিপোজিশন সেটা বিটুইন হতে পারে, এক্সেপ্ট হতে পারে, ফর, টু, উইথ, এখন যত প্রিপোজিশন আছে, এখানে আমি কয়েকটা প্রিপোজিশন দেখেছি, বাট এরকম নয় যে এই কটাই দেবে, যে কোনো প্রিপোজিশন এরপর প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম মি, হিম, হিজ, হার, এই দেম এগুলো হবে, বা আস এরকম হবে। ঠিক আছে, এই রূপগুলোকে মুখস্থ করে, এগুলো হচ্ছে অবজেক্টিভ রূপ, এগুলো হচ্ছে অবজেক্টিভ, এই রূপগুলো বসে। শি ডিভাইডেড দ্য সুইটস বিটুইন ইউ, দেখো ইউ এর কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম সেম, ইউ কে কিন্তু আমরা বুঝতে পারবো না, বাট এই যে অ্যান্ড এর পরে আইটা দেখতে পাচ্ছ, এই আইটা কি করতে হবে, মি করতে হবে, কেন, বিটুইন এর পরে বসে আছে, তাই বিটুইন একটা কি প্রিপজিশন। তো উত্তরটা কি, শি ডিভাইডেড দ্য সুইটস বিটুইন ইউ এন্ড মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যে কোনো প্রিপজিশনের পরে সেটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকুক প্রোনাউন, আগেরটাও অবজেক্টিভ করতে হবে, পরেরটাও অবজেক্টিভ করতে হবে। বাক্যের শুরুতে বসুক একই নিয়ম, বাক্যের মাঝখানে বসুক একই নিয়ম, প্রিপজিশন মানেই তারপরে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? তো এখানে আমরা যে রুলসটা শিখলাম সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এই রুলসটার সাথে আর একটা রুলস আমাদেরকে ইমিডিয়েট মুখস্থ করতে হবে, যেটা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং এবং দেয়। সেটা কি, সেই ফিগারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাবজেক্টের পর মনে করো একটা শব্দ দিয়েছে, সেটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তারপরে মনে করো একটা প্রিপজিশন আছে, থাকতেই পারে প্রিপজিশন, কোনো সমস্যা নেই, এবং তারপরে একটা প্রোনাউন দিয়ে দিয়েছে, প্রোনাউনের পরে একটা ভার্ব দিয়ে দিয়েছে। এবার তোমাকে মনে রাখতে হবে এই জায়গাটায়, এই প্রিপজিশনের পরে যে প্রোনাউনটা বসেছে, এই প্রোনাউনটা কিন্তু কখনোই অবজেক্টিভ ফর্ম হবে না, যেটা আমরা এইমাত্র শিখলাম। এটাকে ভিভিআই দেবে, এই রুলসটাকে ভিভিআই লিখবে। আমি তোমাকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবে না, কোনো টেনশন নেবে না, পুরো ডিটেলসে জিনিসটাকে বুঝে নেবে। আমরা দেখবো যে শুধু প্রিপজিশনের পরে প্রোনাউন দিয়ে শেষ, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, কিন্তু প্রিপজিশনের পরে প্রোনাউন তারপর আবার ভার্ব, শেষ নয় আবার ভার্ব দিয়ে দিয়েছে, তাদের দুটো নিয়ম এখানে মুখস্থ করবে। এক, নাম্বার ওয়ান, এই প্রিপজিশনের পরে প্রোনাউনটা হবে পজেসিভ প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ কেস। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোনগুলোকে। তারপরে যে ভাবটা থাকবে এটার সাথে যুক্ত করতে হবে আইএনজি, যেটাকে আমরা বলবো জিরান বলবো। কি বলবো আমরা? জিরান বলবো। এবার এই জিরানটা কেন হলো, কেন বসলাম, এবার আমি একটু তোমাদেরকে একটু ডিটেলসে বলি। অনেকেই কিন্তু নিয়মটা জানো না, হয়তো মুখস্থ করেছো, কিন্তু কেন হলো, কি করে হলো, কিভাবে হয় জানো না, সেই জানাটা তোমাদেরকে আমি একটু বলে দিই। দেখো, যে কোনো প্রিপজিশনের পর শেষ শব্দটা সবসময় নাউন হবে, সবসময় নাউন হবে। এবার নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, সেটা পরের কথা, কিন্তু নাউনই হবে। তো প্রিপজিশনের পরে শেষ শব্দ যদি নাউন হয়, নাউনের আগে একমাত্র বসতে পারে কে? অ্যাডজেক্টিভ ছাড়া কেউ বসতে পারে না। মাথায় ঢুকেছে জিনিসটা কি বললাম? প্রিপজিশনের পরে শেষ শব্দ নাউন হয়, তার আগের শব্দ যে থাকে, মানে নাউনের আগে যে বসবে প্রিপজিশন বাদে, সেটা 100% একটা অ্যাডজেক্টিভ হবে। এবার তো প্রিপজিশনের পরে শেষ শব্দ কোনটা হচ্ছে? ভার্ব হচ্ছে। তো এই ভার্বটাকে আমরা কি করব? নাউন করব। তো ভার্বকে নাউন করতে হয় কি করে? যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাকে নাউন করতে হয় আইনি যুক্ত করে, যেটাকে আমরা জিরান বলি। বললাম তো জিরান্ডের আগে, জিরান যাকে আমরা বলছি সেও তো একটা নাউন, সে যেভাবে নাউন হোক নাউন তো। তো এই নাউনের পূর্বে একমাত্র বসবে কে? অ্যাডজেক্টিভ বসবে। কে বসবে? অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। তো আমরা যদি দেখি যে সেখানে মি আছে, মি কি কোনো অবজেক্টিভ ফর্ম না অ্যাডজেক্টিভ ফর্ম? মি কোনো অ্যাডজেক্টিভ না, মি একটা প্রোনাউন। তাহলে আমাকে মনে রাখতে হবে প্রোনাউনের কোন লিস্ট বা কোন অংশগুলো অ্যাডজেক্টিভ রূপেই বাক্যে বসতে পারে। আমরা কিন্তু অনেকে কিন্তু জিনিসটা কিন্তু জানি না। এই রুলসটা কিন্তু বাংলাতে কখনো তোমরা কোনদিন পড়োনি, আজকে তোমাদের শেখাচ্ছি। এবং কেন এই চ্যানেলটা বা এই ক্লাসটা সবার থেকে আলাদা, কেন ভিডিওগুলো কেন এতটাই বেশি ডেপ লেভেলের, তোমরা বুঝতে পারবে বা বুঝতে পারছো।
তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং কমেন্ট করে জানার যে মানে বলার যে তুমি কতটা জেনেছো, এবং শেয়ার করবে তোমাদের পরিচিতদের কাছে, যাতে করে চ্যানেলে আরো শ্রীবৃদ্ধি এবং সবার কাছে পৌঁছাতে পারে। তো যেটা বলছিলাম যে যখন আমরা প্রোনাউনের কোনো অ্যাডজেক্টিভ ফর্ম লাগবে, তার একমাত্র ফর্ম হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তারা কোনগুলো আমি লিস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই লিস্টটা মুখস্থ করবে। এদের পরে নাউন বসে, এরা একা কখনো বসতে পারে না, এদের পরে সবসময় নাউন থাকে এবং এরা অ্যাডজেক্টিভ রূপেই বাক্যে বসে। তো এই যে মিটা তখন আর মিটা বসবে না, এটা কি হয়ে যাবে, মাই হবে, অর্থাৎ পজিটিভ ফর্ম হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটা স্ক্রিনে প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা ভালো করে দেখো। হি ইনসিস্টেড অন মি টু গো দেয়ার, এই সেন্টেন্সটা তোমাদেরকে আমি দিচ্ছি। তো এখানে ইনসিস্টেড পরে ফিক্সড প্রিপোজিশন কি হলো, অন। টু অন মি টু গো দেয়ার, প্রথমে দেয়ারটাকে বাদ দাও, কেন, দেয়ার একটা অ্যাডভার্ব, ওটা আমার প্রয়োজন নেই। তা দেখতে পাচ্ছ অনের পরে শেষ শব্দ তাহলে কোনটা হলো, টু গো। তো এই যে টু গো রয়েছে, ওটাকে আমরা টু গো রাখবো না, ওটাকে আমি কি করব, জিরান করব, টুটাকে তুলে দেবো। তাহলে গোটার সাথে কি যুক্ত করব, আইএনজি করব। কেন করব, প্রিপোজিশনের পরে শেষ শব্দকে নাউন করতে হবে, তাই। তাহলে ইনফিনিটিভ ফর্মটা তুলে দিয়ে আমরা ওটা কি করব, আইএনজি করে জিরান করলাম। এবার ওই যে জিরান ফর্মটা হলো, তার আগে যে মিটা বসে আছে, তাহলে কার পূর্বে বসে আছে, ওটা ভার্ব প্লাস আইএনজি, মানে গোয়িং এর আগে যে অ্যাডজেক্টিভ ফর্ম, সেই অ্যাডজেক্টিভ ফর্মের জায়গায় ও বসে আছে। ভি প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি মানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, আমার মাথা থেকে সরাতে হবে, নতুন নিয়ম করে আমরা শিখবো। তো এই গোটার সাথে আইএনজি করার ফলে ওটা এখন কি হয়ে গেল, জিরান্ড হলো, কারণ প্রিপোজিশনের পরে বোঝাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স নয়। ওর আগে যে মিটা বসেছে ওটা কি করবে, আবার পজিটিভ ফর্ম মাই করব। তাহলে উত্তরটা কি হবে, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এই দুটো ফরমেশন পরীক্ষায় দেয়, হয় মি করে দেবে বা টু গো রেখে দেবে, যে কোনো একটা ভুল থাকবে। আশা করি বুঝতে পেরেছো, এখান থেকে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা পরের রুস্টে যাব। অবজেক্টিভ কেস আফটার লেট, খুব ইন্টারেস্টিং। লেটের পর সর্বদা প্রোনাউনের অবজেক্টিভ কেস মি, হিম, হার, হাজ, দেম ব্যবহৃত হবে। লেট, লেট মানে দেয়া হোক। তো লেটের সাথে যখন আমরা দেখছি এটা একটা দিয়েছে সেন্টেন্স, লেট হি এন্ড আই ডু দা ওয়ার্ক, তাহলে লেটের পরে হি এবং আই কটা প্রোনাউন বসেছে, দুটো প্রোনাউন, কি দ্বারা বসেছে না, এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আমরা কি করব, আমরা এটাকে অবজেক্টিভ করব। তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি, হিম, এবং আয়ের অবজেক্টিভ ফর্ম কি, মি। তাহলে কি করব, এটা মি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সঠিক। কিন্তু এই নিয়মটা কিন্তু এখানে বসলে কিন্তু, এখানে হলে কিন্তু শেষ হলে হবে না, কি করতে হবে, লেটের শুধু অবজেক্টিভ প্রোনাউন নেয়, এইটুকু পড়লে লেট দিয়ে কমপ্লিট হলো না। লেটের আর একটা নিয়ম আছে, কি নিয়ম সেটা, লেট দিয়ে বাক্য শুরু হলে সেখানে টু প্লাস V1 এই রূপটা বসবে না, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটা হবে না, এর পরিবর্তে ডাইরেক্ট V1 ভার্ব বসবে। V1 পাস্ট টেন্সও হবে না, আইএনজিও হবে না, অন্য কোনো রূপ হবে না, V1 ভার্ব হবে। যেটা দেখতে পাচ্ছ মির পরে কি লেখা আছে, ডু লেখা আছে, এখানে টু ডু লেখা আছে, থাকলে সেখানেই ভুল হতো, তাহলে শুধু ডু হবে, আবার ডাস হবে না, আবার ডুইং হবে না, আবার ডিডও হবে না, কোনো পাস্ট ফর্ম করা যাবে না বা প্রেজেন্ট ফর্ম করা যাবে না, শুধুমাত্র V1 ফর্মে রাখতে হবে। এটাও আমরা শিখলাম। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে ক্লাসটা কেন বেশি ইন্টারেস্টিং। আমরা যখন রুলস শিখছি, রুলস ওরিয়েন্টেড সমস্ত কিছু একবারে শিখছি, যার জন্য এই চ্যানেলটা সব চ্যানেলের থেকে কিন্তু আলাদা। অন্য চ্যানেলে যেগুলো ঘটে যে একটা জাস্ট রুল বুঝে ছেড়ে দিল, তার সাথে ওরিয়েন্টেড বাকিটুকু বললো না, ওর জন্য পরে একটা ভিডিও দেখো, ওরকম বিষয় নেই। একটাই ভিডিও হবে যেখানে তোমরা সমস্ত রুলস পাবে, সেই ওরিয়েন্টেড, বারবার করে হাতটাতে হবে না, এই তো এখানে শিখলাম, আজকে শিখলাম, আমরা দুদিন পরে একটা রুলস শিখবো না, একটা ভিডিওতে তোমাকে ডেপথ লেভেলে শিখিয়ে দেবো, যেটাই ধরবো তার ডিটেলস করিয়ে দেবো যত রকম হতে পারে। এরপরে আমরা প্র্যাকটিস করার সময় আরো কিছু শিখতে পারি, সেটা পরের কথা, কিন্তু ডেপথ লেভেলের শিখবো আমরা, আমাদের বই পড়া লাগবে না, বই ছাড়াই আমরা ইংরেজি শিখে যাব, চাকরির জন্য একদম পাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরের নিয়মটা দেখে নিই। আফটার দ্যান এবং অ্যাজ এর পরে কি বসবে,
এটা খুব পরীক্ষা দেয়। দ্যান এবং অ্যাজ এর পর সাবজেক্টের সাথে তুলনা হলে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টের সাথে তুলনা হলে অবজেক্টিভ কেস বসে। ব্যাপারটা কি? ব্যাপারটা বলতে হবে। দ্যান এবং অ্যাজ এরা যখন বাক্যে সাবজেক্টিভ বা অবজেক্টিভ যে কথাটা বললাম এই যখন বসবে তখন এদের কাজ হচ্ছে একটা প্রিপোজিশনের মতো কাজ করা। কি করে প্রিপোজিশনের মতো কাজ করা? অ্যাজ, জাস্ট লাইক অ্যাজ প্রিপোজিশন। এরা প্রিপোজিশন হিসেবে কাজ করে। তো আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে, সাবজেক্টিভ প্রোনাউন বসে না। কিন্তু দ্যানের পরে প্রথম নিয়ম সাবজেক্টিভ প্রোনাউন বসবে, কারণ যার সাথে তুলনা হচ্ছে প্রথমে যে বসে আছে সাবজেক্টটা, সে যদি সাবজেক্টিভ হয় তাহলে তার সাথে যদি একাই মাঝখানে কেউ নাই তাহলে সাবজেক্টিভ রূপ হবে। আর যদি প্রথমের সাবজেক্ট বসার পর পরপর আরো দুটো প্রোনাউন বসে, সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে অবজেক্টিভ কেস। এটা প্রথমে সাবজেক্টিভটাকে বুঝে নি। কি সেটা? যেমন লেখা আছে হি রানস ফাস্টার দ্যান মি, তাহলে এখানে কজন ব্যক্তি? হি একজন আর মি একজন। প্রথমে একজন, পরে একজন, মাঝখানে কেউ আছে? নেই। তাহলে কি হবে জিনিসটা? হি রানস ফাস্টার দ্যান আই। কথাটা কি বোঝা গেল? জিনিসটা কি বললাম? তাহলে আমাকে মনে রাখতে হবে যে যদি দুদিকে দুজন থাকে, মাঝখানে আর কোনো প্রোনাউন টোনাউন নেই, তাহলে দুদিকে সাবজেক্টিভ রূপ বসবে দ্যানের পরে এবং অ্যাজ এর পরে। তাহলে আমি যদি অ্যাজ দিয়ে বলি তাহলে কেমন হবে? তাহলে হি ডাজ অ্যাজ আই ডু, এই আই বসছে, এখানে মি হবে না। কি হবে না? মি হবে না, এখানে অ্যাজ বসছে। এবার এই দুটা থাকে না, আমি এখানে আর একটা এক্সাম্পল তোমার লিখে দিচ্ছি। এবার আমরা দেখবো যখন দুটো পার্সন নয়, সেখানে আরো একটা পার্সন অ্যাড হয়েছে বা একটা পার্সন যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা বাক্যটা কেমন থাকবে এবং সেক্ষেত্রে অবজেক্টিভ বসবে না সাবজেক্টিভ বসবে সেটা আমরা দেখে নিই। দেখো যখন লেখা থাকবে যে হি, একটা বাক্য বললাম, হি লাভস ইউ বেটার দেন। এবার এই যে দ্যানটা বসালাম, এখানে আই হবে না মি হবে। দেখো কজন পার্সন আমি তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হি লাভস ইউ, তোমাকে ভালোবাসে, তাহলে এখানে একজন ছিল, প্রথমে একজন ছিল সাবজেক্ট, তারপরে তার একটা অবজেক্ট হলো, কাকে ভালোবাসে। বেটার দেন আই বা মি, এখানে কিন্তু আর একজন, টোটাল এখানে কজন হলো পার্সন? টোটাল এখানে পার্সন কিন্তু হলো তিনজন পার্সন হলো। ওকে, তো এই যখন একের বেশি মানে দুইয়ের বেশি যখন পার্সন থাকবে, সেক্ষেত্রে তৃতীয় যে প্রোনাউনটা থাকবে, তৃতীয় নাম্বার যে প্রোনাউনটা থাকবে, এই প্রোনাউনটা যে আই বা মি, এটা কিন্তু অবজেক্ট রূপ করতে হবে, এটা কিন্তু সাবজেক্ট রূপে করা যাবে না। ওকে, যদি দুজনের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম, যে সাবজেক্টিভ রূপে, যেমন আই এম বেটার দ্যান হি এরকম হতো, বা শি ইজ বেটার দ্যান আই, দুজনের মধ্যে থাকলে এরকম হবে। যখন তিনজন হয়ে যাবে, যখন এরকম করে বাক্য দেখতে পাচ্ছ, সাবজেক্টের পরে একটা ভার্ব, দু ভার্ব, তারপরে একটা অবজেক্ট, এবং তারপরে বেটার দ্যান এর পরে সেখানে আর একটা অবজেক্টিভ রূপ কিন্তু বসবে। এই যে আই বা মি, এখানে কিন্তু মি ছাড়া অন্য কোনো অবজেক্টিভ ফর্ম বসবে না, অন্য কোনো রূপ বসবে না। মি বসবে, হিম বসবে, দেম বসবে, এই রূপগুলো বসবে। তাই বলা হয়েছে এবং অবজেক্টের সাথে তুলনা হলে অবজেক্টিভ কেস বসে, এই জন্য কথাটা বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের বাক্যটা দেখে নিই। দেখো পরের বাক্য লেখা আছে প্রোনাউন এগ্রিমেন্ট উইথ কালেকটিভ নাউন্স। সেটা কি? কালেকটিভ নাউন একতাবদ্ধ বোঝাতে প্রোনাউন ইট বা ইটস হয়, কিন্তু মতবিরোধ বা বিভাজন বোঝাতে প্লুরাল প্রোনাউন দে বা দেয়ার হয়। এই বাক্যটা কেমন সেন্সে আছে? আমি কতগুলো প্রোনাউন সাবজেক্টের নাম বলছি, নাউনের নাম বলছি, এই নামগুলোকে লিস্ট করে মুখস্থ করে রাখবে। এই নাউনগুলো আমার যে নাউনের ক্লাসটা আছে সেখানে কিন্তু পেয়ে যাবে। এই নাউনগুলো কি কি? জুরি, কমিটি, টিম, বোর্ড, অডিয়েন্স, ফ্যামিলি। এই নাউনগুলো যখন বাক্যে থাকবে তখন এদের পরে বাক্যের শেষের দিকে, মানে ওই বাক্যের শেষের দিকে একটা প্রোনাউন থাকবে। সেই প্রোনাউনটা যদি ইটস থাকে, আইটিএস থাকে, তখন তাহলে তার ভাবটা হবে সিঙ্গুলার, বা সিঙ্গুলার ভাব যদি থাকে
তাহলে তার প্রোনাউনটা হবে হচ্ছে ইটস। এদের পর যদি প্লুরাল ভাব থাকে তাহলে প্রোনাউনটা হবে হচ্ছে আর। ওকে, তো এখানে প্রোনাউনটা যদি প্লুরাল থাকে তখন আর হবে, বা ভাবটা যদি আর থাকে বা প্লুরাল থাকে তাহলে প্রোনাউনটা হবে দেয়ার। এখন বিভাজন বা একতা আমরা কিন্তু এই বাংলা অর্থে কিন্তু বুঝতে পারবো না, আমাদের কিছু মনে রাখতে হবে কিছু বিষয়। সেটা হচ্ছে যে পরীক্ষাতে যদি দেখো যে এদের পরে মানে এই যে নাউন গুলো বললাম এদের পরে সেপারেটেড, ভ্যারিং, ডিভাইডেড এই কথাগুলো আছে, তাহলে বুঝতে হবে বেসিক্যালি এরা প্লুরাল রূপে আছে, তখন এখানে দেয়ার বসবে। যদি ইটস হয় তাহলে অবশ্যই কিন্তু ভাবটা সিঙ্গুলার থাকতে হবে, বা ইটস থাকলে তাকে দেখে আমরা সিঙ্গুলার ভাব করবো। ওকে, যদি সেই বাক্যে কোথাও আনঅ্যানিমাস কথা থাকে, অ্যানিমাস মানে সবাই মিলে একসাথে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ ইটস করতে হবে, আইটিএস, দেয়ার কিন্তু করবো না। এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ জুরি বা ক্রিম কমিটি, যখন জুরি মানে বিচারক মন্ডলী, তারা সবাই মিলে একটাই অপিনিয়ন দিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বাক্যগুলো বসে। আশা করি বুঝতে পেরেছো। এটা আমি ডিটেলসে আমার নাউনের ক্লাসের মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই ক্লাসটাকে ফলো করো, কোর্সটাকে দেখে আসো, তাহলে ডিটেলসটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা পরেরটা দেখবো। লেখা আছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইওর, আওয়ার, এরপর নাউন বসে, কিন্তু পসেসিভ প্রোনাউন মাইন, ইওরস, এদের পর নাউন বসে না। তো আমি আগেই তোমাদেরকে বুঝিয়েছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন দুটোকে আলাদা করে লিস্ট করে মুখস্থ করতে হবে। আমি দুটো আলাদা চার্ট তোমাদের সামনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার যেটা করবে সেটা হচ্ছে যে এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, যে প্রোনাউন গুলো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ পজিটিভ অ্যাডজেক্টিভ ঘরের মধ্যে, এদের পরে একটা নাউন থাকা বাধ্যতামূলক। এরা নাউন ছাড়া বসতে পারে না, আমি আগেও বলেছি, কারণ এরা সবাই অ্যাডজেক্টিভ, এরা অ্যাডজেক্টিভের ফর্ম। একমাত্র প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম যদি কোনো হয় সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই রূপটা। কিন্তু অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, হার্স, এই যে রূপগুলো আছে এই রূপগুলো কিন্তু হচ্ছে পজিটিভ প্রোনাউন। এদের পরে কিন্তু কখনোই কি বসবে না, নাউন বসবে না। তো পজিটিভ প্রোনাউন কোথায় বসে? পজিটিভ প্রোনাউন কিন্তু বাক্যে সাবজেক্টের ঘরে বসতে পারে, এদেরকে দেখে ভার্ব বসবে। পজিটিভ প্রোনাউন কোথায় বসতে পারে? বাক্যের শেষে বসতে পারে, অবজেক্টের ঘরে বসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এদের পরে কিন্তু আমরা কোনো নাউন নেব না। যেখানেই বসুক সাবজেক্ট আকারে বা অবজেক্ট আকারে বসবে, এদের সাথে কোনো নাউন বসবে না। কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো বললাম এরা বাক্যে থাকা মানেই হচ্ছে এদের পরে একটা করে নাউন বাধ্যতামূলক, সেই বাক্যের যে কোনো অংশ থাকতে পারে, যে কোনো অংশে। তো এখানে একটা বাক্য দিয়ে দিয়েছি, দেখো কি লেখা, দিস ইজ মাই বুক। দেখো বুকটা হচ্ছে কি? বুকটা হচ্ছে নাউন। তো এই নাউনের আগে কি বসানো আছে? মাই। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে কি বসে? নাউন বসে। দিস বুক ইজ মাইন, সে একই কথা, মাইটা কিন্তু এখানে মাইন হয়ে গেল, কিন্তু এই মাইনটা কিন্তু কোনো নাউন বুক নেয়নি, সেই বুকটা কিন্তু আগে চলে গেছে, আগে চলে গেছে। পজিটিভ প্রোনাউনের পরে কি বসছে? নো নাউন, নো নাউন, ঠিক আছে, কোনো নাউন বসবে না। আসলে তোমরা বুঝতে পেরেছো কেমন হলো বাক্যটা। তো এবার আমরা পরের নিয়মে যাব। দেখো লেখা আছে পজিটিভ প্রোনাউন ইয়োর্স, ইটস, হার, দেয়ার্স, এর কখনো অ্যাপোস্ট্রফি এস বসে না। মানে এরা তো অলরেডি এস যুক্ত থাকে, এদের সাথে এস যুক্ত থাকে, আমরা কখনো এদের সাথে কি বসাবো না? অ্যাপোস্ট্রফি এস বসাবো না। তো সবচেয়ে বেশি যে পরীক্ষা দেয় সেটা কোনটা? কিন্তু এইটা, ইটস আর ইটস, এটা কিন্তু সবচেয়ে বেশি গোলায়। আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ বা ইট ওয়াজ বা ইট হ্যাজ, কিন্তু ইটস মানে ইহার, যখন ইহার অর্থে বসবে তখন কিন্তু আইটি এস বসাবো। ইটস মানে কিন্তু তখন সেখানে আইটি অ্যাপোস্ট্রফি এস বসে না। এখানে কিন্তু প্রায় কিন্তু আমাদের ভুল হয়। আইটি অ্যাপোস্ট্রফি এস কিন্তু বাক্যে যখন বসবে তারপরে ভার্ব থাকবে না, শর্ট ট্রিক্স। আইটি অ্যাপোস্ট্রফি এস এর পরে ভার্ব থাকবে না, যদি ভার্ব থাকে তাহলে কিন্তু সেখানে আইটি অ্যাপোস্ট্রফি এস হবে না, শুধু ইটস হবে। ক্লিয়ার? আর ইটস এর পরে কিন্তু অবশ্যই কিন্তু একটা কি থাকবে? আমরা নাউন দেখতে পারি বা নাউনের ফর্ম আমরা দেখতে পারি, কিন্তু কি বসবে না? যে কথা বললাম, এই যে ইয়োর্স, ইটস, হার্স, দেয়ার্স, এগুলো কি বললাম, এটা একটাও এদের সাথে কোনো অ্যাপোস্ট্রফি এস বা যেটা পজিটিভ ফর্ম সেটা কিন্তু বসবে না। কি লেখা আছে? ইয়োর্স ফ্যামিলি, ইয়োর্স ফ্যামিলি বা ইয়োর্স সিনসিয়ারলি বা ইট ইজ, ইটস কালার ইজ রেড, এইগুলো কিন্তু একটাও হবে না। উত্তরটা কি? ইয়োর্স ফেইথফুলি। ইয়োর্স ফেইথফুলি আমরা যেটা চিঠিতে লিখি, ইয়োর্স ফেইথফুলি যে মানে স্পেলিংটা, কেন ইয়োরের সাথে অ্যাপোস্ট্রফি এস হয় না, এটা হচ্ছে মেইন কারণ। কারণ এরা অলরেডি এস যুক্ত থাকে। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করার নিয়ম হচ্ছে যখন কোনো নাউনের শেষে অক্ষরটা বা লেটারটা এস যুক্ত হয় বা এস এর মতো নাউন উচ্চারণ হয়, সেক্ষেত্রে তাদের সাথে অ্যাপোস্ট্রফি এস বসে না, শুধু অ্যাপোস্ট্রফি কমা বসে। কিন্তু আমাদের এই এরা তো প্রোনাউন, প্রোনাউনের তো কোনো অ্যাপোস্ট্রফি এস বসবে না,
কারণ অ্যাপোস্ট্রফি এস শুধুমাত্র আমরা ব্যবহার করব কাদের জন্য, নাউনের ক্ষেত্রে ব্যবহার করব। প্রোনাউনের ক্ষেত্রে কোনো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। কারণ প্রোনাউনের ক্ষেত্রে কেন ব্যবহার করব না, তার আরেকটা কারণ হচ্ছে নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় কারণ নাউনের পরে আরেকটা নাউন ব্যবহার করার জন্য। যে নাউনটার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি সেটা কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন রামস বুক, রামস বুক, এখানে রামের সাথে যে অ্যাপোস্ট্রফি এস হলো, এখানে এটা রামটা কিন্তু এখানে হয়ে গেল একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর বুকটা কিন্তু নাউন। নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম যেটা করছি সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস মেরে, ঠিক আছে। নাউনকে যখন আমরা অ্যাডজেক্টিভ ফর্মে কোনো নাউনের পূর্বে বসাবো অ্যাপোস্ট্রফি এস বসাবো, কিন্তু প্রোনাউন তো প্রথম থেকেই একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, তো সেই জন্য কিন্তু এদের সাথে কোনো আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো না, মনে থাকবে, কোনো গ্রুপের সাথেই বসাবো না। তো এই নিয়মটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই রুলসটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এবার আমরা পরেরটা যাব, পজিটিভ কেস বিফোর জিরান। পজিটিভ কেস বিফোর জিরান, আমি এই নিয়মটা তোমাদেরকে আগেই শিখিয়েছি। যে কোনো প্রিপোজিশনের পর, যে কোনো প্রিপোজিশনের পর বেসিক্যালি পরীক্ষাটা দেয় প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস জিরান বা ভার্ব প্লাস আইএনজি। তো নিয়মটা কি, জিরান বা ভার্ব প্লাস আইএনজি যারা নাউনের মধ্যে কাজ করে এর ঠিক আগে প্রোনাউনের পজিটিভ ফর্ম মাই, হিজ, হার, ইওর এটা বসে, এই রূপটা বসবে। ইয়োরস হবে না, আওয়ার্স হবে না, দেয়ার্স হবে না, বা মি, আস, দেম, হিম, এই রূপগুলো নয়, শুধুমাত্র পজিটিভ অ্যাডজেক্টিভ যে লিস্টটা আবার তোমাদের স্ক্রিনের সামনে দিচ্ছি এই লিস্টটাই বসবে। এবার কেন সেটা আমি আগেই বর্ণনা করে দিয়েছি জিরান বিষয়টা কি। তো জিরানদের জন্যই কিন্তু বসবে, জিরান যেহেতু একটা নাউন, নাউনের পূর্বে এদের অ্যাডজেক্টিভ রূপ বসবে। তো আমি যে এক্সাম্পলটা আগে দিয়েছি সেটা কিন্তু আবার আছে, শি ইনসিস্টেড অন মি গোয়িং দেয়ার। দেখো দেখো লেখা আছে ইনসিস্টেড পরে কি লেখা আছে, ইনসিস্টেড পরে লেখা আছে অন লেখা আছে। তো অন এর পরে প্রিপোজিশনটা কি, অন এটা কি প্রিপোজিশন, তাহলে অন এর পরে নাউনটা কোনটা, গোয়িং একটা নাউন। কেন নাউন, কারণ প্রিপোজিশনের পরে একটা নাউন বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেও সেটা একটা কি হবে, নাউন হবে। তো এই নাউনটার আগে যে মাই কথা আছে সেটা কিন্তু একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু কোনো মি বসেনি, এই যে মিটা দেখতে পাচ্ছ মি বসানো আছে, এটা কিন্তু ভুল আছে, এটা কি হবে, এটা মাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু মুখস্থ করবে, এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ভিভিআই রুলস। তো আমি তোমাদেরকে রুলস গুলো বোঝাচ্ছি, রুলস গুলো খাতায় নোট ডাউন করবে। আমি যখন প্র্যাকটিস সেট গুলো তোমাদেরকে সামনে করাবো ঠিক এইভাবেই আমি প্র্যাকটিস সেট করাবো, তখন কিন্তু এই রুলস গুলো কেন হয়েছে ডিরেক্ট হয়েছে আরো বেশি করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো এখন তোমরা টেনশন করবে না, রুলস গুলো খাতায় লেখো, ভালো করে ক্লাসটা ফলো করো, ভালো করে ক্লাসটা দেখো এবং রুলসটা লিখে মুখস্থ করো। যদি রুলস মুখস্থ না করো তাহলে কিন্তু মনে থাকবে না, বুঝে বুঝে কিন্তু হবে না বেশি, একটু আগে প্রথমে মুখস্থ করে নেবে, তারপরে বোঝার বিষয়টা অবশ্যই আসবে। এবার আমরা পয়েন্টে যাব, ওয়ার্ডস ফরবিডেন উইথ পজিটিভ কেস। পজিটিভ কেসের সাথে যে ফর্ম গুলো বসে না সেটা কি, সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন, ফেভার, এই শব্দগুলোকে পুরো মুখস্থ করবে। এই শব্দগুলোর সাথে পজিটিভ কেস সরাসরি বসে না, পজিটিভ কেস সরাসরি বসে না। তাহলে কি করে বসবে, তাহলে নিয়মটা এবার এই করেও কিন্তু খুব পরীক্ষা দেয়, পরীক্ষা দেয় কিভাবে বলে দিচ্ছি। ইউর সেপারেশন ইজ পেইনফুল টু মি, এই যে ইউর সেপারেশন বলে যে কথাটা আছে দেখতে পাচ্ছ, সেপারেশনের আগে যে ইউরটা পজিটিভ ফর্ম সেটা কিন্তু বসবে না। তাহলে কি করতে হবে, সেপারেশন ফ্রম একটা প্রিপোজিশন নিয়ে আসবে, ফর্ম, তারপর ইউ, এইটা পুরো মুখস্থ করবে, যে ফর্ম প্লাস এই ফর্মটা বসে যাবে, ঠিক আছে। এখানে ইউরটা হয়ে যাবে ইউজ, মানে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, অবজেক্টিভ ফর্ম হবে। এখানে কি হবে, এই শব্দগুলোকে আমি মার্ক করছি, এই শব্দগুলোর পর একটা প্রিপোজিশন নিয়ে আসবে, ফর্ম নিয়ে আসবে, নিয়ে আসার পরে পজিটিভ যে কেসগুলো আছে সেই পজিটিভ কেসের অবজেক্টিভ ফর্ম গুলো বসবে। কি বসবে, এটা অবজেক্টিভ ফর্ম গুলো বসবে, ঠিক আছে। অবজেক্টিভ ফর্ম গুলো কোনগুলো, মি, আস, হিম, দেম, এই যে রূপগুলো আছে সেইগুলো বসবে। তাহলে এদের সাথে এদের পূর্বে কি বসবে না, পজিটিভ প্রোনাউন বসবে না। তাহলে কি করে করতে হবে, এইভাবে সেপারেট করে বলতে হবে, এইভাবে স্পিড করে বলতে হবে। এই কি খুব ইন্টারেস্টিং একটা নিয়ম কিন্তু। তো এই নিয়মটা কিন্তু আমরা খাতায় লিখে মুখস্থ করব এবং বোঝার চেষ্টা করব। তো এবার আমরা পরের নিয়মে যাব, হু ভার্সেস হুম ইউজেস। ব্যক্তির ক্ষেত্রে হু বসে সাবজেক্ট হিসাবে এবং হুম ব্যবহৃত হয় অবজেক্ট হিসাবে। অর্থাৎ হু যে বাক্যটা ব্যবহার করি, হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তিরই অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। অবজেক্ট কোথায় বসে, ডু ভার্বের পরে বা রেফারেন্সে বসে। বাংলাতে ডু ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। বাংলাতে ডু ভার্বকে কে বা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সেক্ষেত্রে আমরা হু বসাবো। এবার দেখো কিভাবে বসাবো, তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিই।
সেটা হচ্ছে যে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল। মানুষটা যে এখানে এসেছিল সে হয় আমার কাকা। এবার এই বাক্যে ভালো করে মনে রাখো যে এই বাক্যটাও কিন্তু সঠিক, দ্য গার্ল হুম ইউ মেট ইজ এ সিঙ্গার, এটাও কিন্তু সঠিক। কি করে মনে রাখতে হবে, যখন হু বা হুম বসাতে বলবে ঠিক তারপরে যদি কোনো সাবজেক্ট নতুন করে ইউ মেট, এই যে এটার মধ্যে যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে কি করব আমরা ডাইরেক্ট হু বসিয়ে দেবো। হু বা হুম যেখানে আমরা বসাবো তারপরে যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে একটা বাক্য শেষ করে আবার একই ভাব থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। কিন্তু এই যে হুম ব্যবহার করছি কেন, এরপরে এই যে ইউ মেট এখানে নতুন সাবজেক্ট ভার্ব বসে গেছে। নতুন সাবজেক্ট ভার্ব যদি বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু হু বসবে না, হুম বসবে। বসার পর আমরা কিন্তু তারপরে যে ইজ দেখতে পাচ্ছি এই ইজটা কিন্তু ইউ এর জন্য না, এই ইজটা কিন্তু অ্যাকচুয়ালি হুমের জন্য। ক্লিয়ার, হুমের জন্য। তাহলে এখানে হুম কেন বসলো নিচের বাক্যে, কারণ ওখানে নতুন একটা সাবজেক্ট এসছে ইউ মেট, যাকে তুমি তার সাথে তুমি দেখা করেছো, ওই জন্য কিন্তু এখানে হুম বসেছে। সেই জন্য কিন্তু হু আর হুমের বিষয়টা কিন্তু মনে রাখবে। ট্রিক্সটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সাবজেক্ট কোনো নাউন বা সাবজেক্টের পর যদি হু বা হুম বসাতে বলে, হুর পরে যদি কোনো নতুন সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে সেখানে হু বসবে। আর হু বা হুমের ক্ষেত্রে যদি তারপর যদি নতুন সাবজেক্ট এবং ভার্ব থাকে, যেমন ইউমেট আছে, এরকম যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে হুর পরিবর্তে আমরা কি বসাবো, হুম বসাবো। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দেয়। এরপরে দেখে নি, এইটা কিন্তু বিগত যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি আমরা দেখি এই রুলসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কি হয়ে দিয়েছে, রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট এর পরে ভাবটি তার ঠিক আগের নাউন বা প্রোনাউন অনুসারে হয়। অ্যান্টিসিডেন্ট মানে ঠিক আগের জন, পূর্ব যে আছে তাকে দেখে কিন্তু হয়। তাহলে ইট ইজ আই, ইট ইজ আই দিয়ে কিন্তু বাক্যটা শুরু আছে। তাহলে ইট ইজ আই এর পর কি লেখা আছে, ইট ইজ আই এর পর লেখা আছে হু লেখা আছে। তো বেসিক্যালি হুর পরে কি বসে, ইজ বসে আমাদের সবসময় মনে হবে যে হু আছে মানে ইজ বসবে, কিন্তু নয়, এটা একদম সঠিক নয়। এই ইজটা কিন্তু হুকে দেখে বসবে না, হুর আগে কে বসে আছে, ঠিক আই দেখে বসে আছে। তাহলে আই এর জন্য কি বসে, এম বসে, তাই কিন্তু উত্তরটা কিন্তু হবে হু এম। দেখতে কিন্তু বা শুনতে কিন্তু এরকম লাগছে বলে উত্তর করব এমন নয়, আমাকে রুলস মেনটেন করতে হবে। তাহলে হুর আগে কে বসে আছে, আই বসে আছে, তাহলে আইকে দেখে কিন্তু বসবে। যদি এখানে হি থাকতো, ইট ইজ হি, তাহলে কিন্তু ইজ হতো। যদি এখানে থাকতো যে ইট ইজ ইউ, তাহলে কিন্তু এখানে আর হতো। অর্থাৎ যেমন হু হুইচ দ্যাট এর আগে যেমন সাবজেক্ট থাকবে তাকে দেখেই কিন্তু হু হুইচ দ্যাট এর পরের ভাবটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। খুব সিম্পল নিয়ম, খুব ইন্টারেস্টিং নিয়ম, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, খাতায় কিন্তু অবশ্যই মুখস্থ করে লিখবে। দ্যাট আফটার সুপারলেটিভ ডিগ্রি, দ্যাট বসে সুপারলেটিভ ডিগ্রি পরে, সুপারলেটিভ ডিগ্রির পর রিলেটিভ প্রোনাউন হিসেবে হু হুইচ এর বদলে সর্বদা দ্যাট বসে। তাহলে কি করে মনে রাখবো আমরা জিনিসটা, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, দি প্লাস ইএসটি যুক্ত অ্যাডজেক্টিভ যখন কোনো বাক্যে থাকবে তারপরে যদি হু হুইচ এরকম বসাতে বলে সেখানে হুইচ না বসে কি বসাবো, দ্যাট বসাবো। তো হু বসে কার জন্য, হু বসে ব্যক্তির জন্য, হুইচ বসে বস্তুর জন্য। এবার বস্তু বসুক আর ব্যক্তি বসুক আমি সেটা দেখবো না, আমার কাজ হবে যে হু হুইচ এর পরে দ্যাট বসাবো, কারণ তার আগে যদি একটা সুপারলেটিভ দিয়ে থাকে, দা প্লাস ইএসটি যুক্ত অ্যাডজেক্টিভ বা মোস্ট থাকতে পারে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে হি ইজ দা বেস্ট স্টুডেন্ট, তাহলে দা বেস্ট এটা কি সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে। এবার স্টুডেন্টের পরে কি মারা আছে, একটা হু বসানো আছে, কারণ ব্যক্তি থাকলে হু বসে। এবং আমরা এখানে কি করব, হুর জায়গায় কি করব, দ্যাট করব, কারণ এখানে আমরা মনে রাখতে হবে দি প্লাস এসটি সুপারলেটিভ ডিগ্রির পরে কখনো হু হুইচ বসে না, দ্যাট বসে। এবার আমরা পরের নিয়মটা দেখব। দেখো লেখা আছে দ্যাট উইথ স্পেসিফিক ইনডিফিনিট ওয়ার্ডস, অল সাম এনি নান নাথিং অনলি লিটিল ফিউ, এই পুরো যে ডিটারমিনার গুলো আছে প্রত্যেকটা মুখস্থ করবে, যে কটা দিয়েছি আমি এখানে। ইত্যাদির পর রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে, হু হুইচ বসে না, হু হুইচ বসে না, কারণ এরা নির্দিষ্ট করে কাউকে বোঝাতে পারে না, ব্যক্তিকে না বস্তুকে। যখন এরা সাবজেক্ট আকারে বাক্যে বসে এদের পরে আমাকে হু হুইচ দ্যাট বসাতে বলবে, আমি শুধুমাত্র কি নেব, দ্যাট নেব। তাহলে all which glitters is not gold, তাহলে all that glitters is not gold, চকচক করলে সোনা হয় না যে শব্দটা আমরা জানি সেটা কিন্তু এটা। এবার আর একটা বিষয় আমাকে জানতে হবে, যেটা আমরা 3 এ দেখেছি, all is well, বলো না all is well। তো এই যে all is well, এখানে যদি কোনো রিলেটিভ প্রোনাউন বসাতে বলতো আমরা কি বসাতাম, all that is well।
আমরা কিন্তু হুইজ বসাবো না বা হু বসাবো না, ঠিক আছে? তাহলে মনে থাকবে জিনিসটা, অল এর পরে অল, সাম, এনি, নান, নাথিং, অনলি, লিটিল, ফিউ, এই ডিটারমিনার গুলোর পর যদি হু, হুইজ, দ্যাট বসাতে বলে, আমি কি বসাবো? আমি দ্যাট বসাবো, এবং তারপরের ভার্ব, তারপরে কিন্তু যে ভার্ব, এই গ্লিটার্স কিন্তু চকচক করে, এটা কিন্তু ভার্ব, ডু ভার্ব। ওই ভাবটা, যে প্রথম যে ভাবটা, সেই ভাবটা এবং পরবর্তী সমস্ত ভাব কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে? তাহলে অল, সাম এই শব্দগুলো যদি একা সাবজেক্টের ঘরে বসে তখন এরা সিঙ্গুলার, এবং অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে বসলে তখন প্লুরাল হবে। তো যাই হোক, নিয়মটা এইভাবে তোমরা কিন্তু মুখস্থ করবে। পরেরটা যেটা আছে পার্সন প্লাস অ্যানিমাল বা থিং কম্বিনেশন। অ্যান্টিসিডেন্ট হিসেবে একজন ব্যক্তি এবং একটি প্রাণী বস্তু এন্ড দ্বারা যুক্ত থাকলে রেটিভ প্রণাংশ দ্যাট বসবে। অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি এবং একজন প্রাণী বা বস্তু একসাথে এন্ড দ্বারা যুক্ত আছে, তখন আমরা হু নেব না, হুইচও নেব না। কারণ হু তো ব্যক্তির জন্য বসে, হুইচ তো বস্তুর জন্য বসে, কিন্তু দুটো প্রণাম তো একসাথে বসাতে পারবো না। তো তাদের সাবস্টিটিউট হিসাবে আমরা কাকে ব্যবহার করব? দ্যাট এর ব্যবহার করব। দ্যাট, হু বসবে না, হুইচও বসবে না। তো কেমন আছে জিনিসটা? দা ম্যান কি ব্যক্তি, অ্যান্ড হিজ ডগ, তাহলে এটা কি? একটা প্রাণী, অ্যান্ড হিজ ডগ, এখানে বস্তু থাকতে পারতো, বুক, ব্যাগ থাকতে পারতো। হু এন্টার দ্য হাউস ওয়ার কট, হু এন্টার, এই যে হুটা বসবে না, বা এখানে হুইচও বসবে না, কি বসবে? দ্যাট বসবে। কারণ এখানে দুটো নাউন বসে আছে, তারা একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে প্রাণী বা বস্তু। তো এরকম যখন থাকবে আমরা হু বা হুইচ না বসিয়ে দ্যাট বসাবো, মনে থাকবে? এবার আমরা পরের নিয়মটাই যাব। হুইচ ফর সিলেকশন অ্যামং পার্সন, যখন অনেকের মধ্য থেকে কাউকে সিলেক্ট করতে বলবে, নির্বাচন করতে বলবে, তখন আমরা কিসে ব্যবহার করব? কিসে ব্যবহার করব? ব্যক্তি থেকে হু এর পদে কি ব্যবহার করব? হুইচ ব্যবহার করব। তাহলে কিভাবে থাকবে জিনিসটা? এরকম বাক্য থাকবে, দেখো কিন্তু সেম, হু অফ দ্য টু বয়েজ ইজ ইউর ব্রাদার, হু অফ দ্য টু বয়েজ ইজ ইউর ব্রাদার। তো এইরকম যখন বাক্য থাকবে, দুজনের মধ্যে কে, বা এমন থাকতে পারে হু অ্যামং দ্য বয়েজ ইজ ইউর ব্রাদার, যা খুশি থাকতে পারে, তখন মনে হতে পারে এটা তো ব্যক্তি, ব্যক্তিগত তো হু বসে, ব্যক্তিগত তো হুইচ বসে না। কিন্তু সিলেকশন বা নির্বাচন করার ক্ষেত্রে যখন এরকম থাকবে, যখন ফরমেশন থাকবে হু বা হুইচ প্লাস অফ প্লাস সংখ্যা দিয়ে একটা নাউন থাকবে, তখন আমরা কিসের ব্যবহার করব? হুইচের ব্যবহার করব, আমরা হুর ব্যবহার করব না, মনে থাকবে? তাহলে হুইচ অফ দ্য টু বয়েজ ইজ, এটা ভাবটাও কি হবে? সিঙ্গুলার হবে। ভাবটা কিন্তু প্লুরাল হবে না, ভাবটাকে আমাদের সিঙ্গুলার রাখতে হবে, যেহেতু হুইচ দিয়ে শুরু করেছি, তাহলে ভাব হবে সিঙ্গুলার। এখন কিন্তু তোমরা কিন্তু এটা কনফিউজ কিন্তু গোলাবে না যে এখানে ব্যক্তি আছে বলে কেন হু বসলো না। সিলেকশন বা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু হু বসে না, হুইচ বসে। এবার আমরা পরেরটা দেখবো। হুইচ কেবল কোন শব্দকে নয়, পুরো একটি পূর্ববর্তী ক্লজ বা ঘটনাকে নির্দেশ করতে পারে। হি ফেইলড ইন দ্য এক্সাম হুইচ সারপ্রাইজড এভরিওয়ান। তাহলে এখানে কি বলেছে? এটা ক্লজটা কোনটা? এই যে হি ফেইলড ইন দ্য এক্সাম, এটা এই পুরো বাক্যটাকে কে কে মডিফাই করছে? হুইচ। এই তার যে এক্সামে ফেল করা বিষয়টা সবাইকে চমকে দিয়েছে, যেটা এই হুইচ মানে কি? যেটি। এখানে কিন্তু কি বসেনি? দ্যাট বসেনি। অর্থাৎ যখন একটি বাক্যে, পুরো একটা বাক্যের মানে ঘটনাকে বা ক্লজকে আমরা বর্ণনা করার জন্য একটা সাবজেক্ট নিয়ে আসবো, এই যে হুইচ মতন যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, সেই সাবজেক্টটা কিন্তু হুইচই আসবে, দ্যাট আসবে না। আসল মানে সেন্সটা বুঝতে পেরেছো? হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস মানে ফেল করেছিল বা ব্যর্থ হয়েছিল, যেটা সবাইকে সারপ্রাইজ করেছে। যেটা বলতে এখানে দ্যাট নয়, হুইচ হলো, কারণ পুরো বাক্যটাকে মডিফাই করছে। এই সেন্সে কিন্তু এখানে হুইচ বসেছে। পরের বাক্যটা সেম অ্যাজ ভার্সেস সেম দ্যাট। তাহলে কখন সেম অ্যাজ বসে, কখন সেম দ্যাট বসে, এটা বলি। যখন দা সেম কথা থাকবে, যখন দা সেম কথা থাকবে, তখন সেমের পরে পরে অ্যাজ বসবে না, দ্যাট বসবে। যখন দা সেম কথা থাকবে, দা সেম কথা থাকলে তখন কি বসবে? তার সাথে অ্যাজ বসবে না, অ্যাজ বসবে না, কি বসবে? সবসময় দ্যাট বসবে। এটা মুখস্থ করো, দা সেম কথা থাকলে। দা সেম কথার পরে কিন্তু সাব নাউনের পরে একটা অ্যাজ দিয়ে দেবে, পরীক্ষার সময় অ্যাজ থাকে, সেটাকে আমার কি ব্যবহার করতে হবে? দ্যাটে ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের নিয়মটা দেখে নেব।
অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, রিজাইন, অ্যাডাপ্ট, অ্যাকুইট, এই কটা ভার্বকে খুব ভালো করে মুখস্থ করবে। এছাড়া আর কয়েকটা ভার্ব আছে। তো সেই ভার্বগুলো, এই ভার্বগুলো যখন বাক্যে বসে, এই ভার্বগুলোর পরে ডিরেক্ট অবজেক্ট না থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন অবশ্যই বসবে। এই ভার্বগুলোর পরে যদি কোনো অবজেক্ট না থাকে, ডিরেক্ট অবজেক্ট কোনগুলো, কোনো বস্তুকে নির্দেশ করছে, ডিরেক্ট অবজেক্ট মানে বস্তু, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে প্রাণী। যদি কোনো ডিরেক্ট অবজেক্ট না থাকে এই দু ভার্বগুলোর পর, তাহলে অবশ্যই কি থাকতে হবে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো হয়, সেল বা সেলস যুক্ত, সেল বা সেলস যুক্ত যে প্রোনাউন গুলো আছে সেগুলো কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন যে লিস্ট, সেটা লিস্টটা মুখস্থ করতে হবে। আমি স্ক্রিনে লিস্টটা দিয়ে দিলাম, এই লিস্টটা কিন্তু তোমরা মুখস্থ করবে। সিঙ্গুলার হচ্ছে সেল, প্লুরাল হচ্ছে সেলস, SELVES। এই ভার্বগুলো থাকলে তাদের পরে যেন আগে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যখন, এটা সব দু ভার্ব, দু ভার্বের পরে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন বসে তখন তাদেরকে এমফ্যাটিক প্রোনাউন বলা হয়। এটাও আমরা শিখে নেব, এমফ্যাটিক প্রোনাউন। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন বা এই সেলফযুক্ত প্রোনাউন যদি বাক্যের শেষের দিকে বসে তখন তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে বলবো। তাহলে মনে থাকবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের অপর নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, যখন ঠিক দু ভার্বের পরে বসে বা ঠিক সাবজেক্টের পরে বসে। ঠিক সাবজেক্টের পরে পরে বসলে আমরা সেটা কি করব, এমফ্যাটিক প্রোনাউন বলবো। দু ভার্বের পরে বা পরবর্তী ক্ষেত্রে বাক্যের শেষের দিকে যখন থাকবে তখন আমরা কি করবো, সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ধরবো। তাহলে আই মাইসেলফ মানে এমফ্যাটিক প্রোনাউন, আই প্লে মাইসেলফ এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে পড়ে যাবে। তাহলে আই মাইসেলফ কি হলো, এমফ্যাটিক প্রোনাউন হলো। তো যাই থাকুক না কেন আমাদেরকে এই বিভাগগুলো মনে রাখতে হবে, এদের পর রিফ্লেকশন অবশ্যই বসবে। তাহলে কেমন হয় জিনিসটা, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য ক্লাস লেখা আছে, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য ক্লাস এই বাক্যটা লেখা আছে। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে করতে হবে যে হি অ্যাবসেন্টেড হিমসেলফ, এই হিমসেলফ কথাটা কার জন্য আসলো, না হির জন্য আসলো। হি রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হিমসেলফ, এটা আমরা নিয়ে আসলাম। এটার পরে তারপরে কিন্তু এই অ্যাবসেন্টের যে প্রিপোজিশন সেটা কিন্তু বসবে। যেমন যদি বলি অ্যাভেল, অ্যাভেলের পরে কি বসবে, আগে অ্যাভেল বসবে, তাহলে অ্যাভেলের পরে আবার রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসার পর তারপরে কিন্তু এর যে প্রিপোজিশন অফ সেটা কিন্তু বসবে। এই দুটো সেকশন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অ্যাভেল দিয়ে প্রচুর পরীক্ষা দিয়েছে, প্রচুর পরীক্ষা দেয়। এনজয় পরে দেয়, এনজয়ের সাথে কিন্তু খুব রুলসটা কার্যকরী হয়। অর্থাৎ এনজয়ের সাথে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব এবং সেলফের যে ব্যবহার করব, এবং তারপরে আমরা তার যে প্রোনাউন যদি প্রয়োজন পড়ে বা প্রিপোজিশন লাগে তাহলে প্রিপোজিশন ব্যবহার করব, নাহলে করব না। এবার পরের রুলটা দেখে নেব। ঠিক একটু আগে যে আমরা পড়লাম যে যে দুভার্ব গুলো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই তাদের লিস্ট পড়লাম। এবার পড়বো হচ্ছে যে দুভার্ব গুলো বাক্যে বসে কিন্তু এদের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। তার মানে কেমন হলো বিষয়টা, বিষয়টা হচ্ছে এমন হলো যে প্রথম যে ভার্ব গুলো ছিল তাদের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো উচিত, কিন্তু পরীক্ষার সময় দেবে না। আর এই দুভার্ব গুলো যে কিপ, ব্রেক, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বেথ, মুভ, হাইট, রেস্ট, ওয়াশ, এই দুভার্ব গুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে। এটাই ভুল, ঠিক আছে, এইভাবে মুখস্থ করবে। তাহলে হি হিট হিমসেলফ মানে এটা সে নিজেকে লুকিয়ে রেখেছিল পাস্ট টেন্সে বিহাইন্ড দ্য ডোর, এখানে কি হবে না, হিমসেলফ কথাটা বসবে না, এখানে কি হবে, শুধু বিহাইন্ড হবে, কোনো হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। তো এই লিস্টগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, হিমসেলফ একা বাক্যের সাবজেক্ট হতে পারে না, তার আগে নাউন বা প্রোনাউন থাকতে হবে। অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি মাইসেলফ থাকে, হিমসেলফ থাকে, আওয়ারসেলফ থাকে, এরা কিন্তু কখনোই সাবজেক্টের ঘরে সাবজেক্ট আকারে বসতে পারবে না। তো তাদেরকে কি করতে হবে, একটা সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে কেমন করে নিয়ে আসতে হবে, চলো দেখে নি। মাইসেলফ এম সুরেশ ফ্রম কলকাতা, এটা কিন্তু হবে না। এই যে মাইসেলফ দিয়ে কখনো, মাইসেলফ মানে রিফ্লেক্সিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না এবং ভার্ব নেয় না। তাহলে কি হবে এটা, আই এম সুরেশ ফ্রম কলকাতা, বা আই মাইসেলফ এম সুরেশ, এটা বলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের সাবজেক্ট হতে পারে না। এবার আমরা পড়া দেখে নেবো। জোর দেওয়ার জন্য যখন সেলফ ফর্ম ব্যবহার হয় তখন এমফ্যাটিক প্রোনাউন, তখন তার সাধারণত সাবজেক্টিভ পরে বসে, যেটা আমরা একটু আগে শিখেছি। এমফ্যাটিক প্রোনাউন কি, এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের ঠিক পরে বসবে, সেটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। সাবজেক্টের থেকে দূরে থাকবে, ভার্বের পরে বা অন্য জায়গায় বসবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন শি হারসেলফ কুক দ্য ফুড, সে নিজেই নিজে রান্না করে, এই অর্থেই বোঝানোর জন্য, জোর দেওয়ার অর্থেই সেখানে সাবজেক্টের পরে শির পরে কিন্তু হারসেলফ এখানে বসানো হয়েছে।
তো এখানে হার্টসেপটা কিন্তু শিখে দেখে বসাচ্ছে এবং রিফ্লেক্সিভ প্রোনাউনটা এমপ্যাথিক আকারে বোঝাচ্ছে, এমপ্যাথিক প্রোনাউন। অবশ্যই মনে রাখবে এমপ্যাথিক প্রোনাউন। তাহলে এমপ্যাথিক প্রোনাউন কাকে বলে? যখন কোন প্রোনাউনের ঠিক পরেই তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে যায় ভার্বের আগেই, ঠিক আছে, ভার্বের আগেই, এবং বাক্যটাকে জোর দেওয়া অর্থেই বোঝানো হয়, সেক্ষেত্রে তাকে এমপ্যাথিক প্রোনাউন বলা হবে। ইচ ফর টু মোর পারসন অ্যান্ড থিংস, অর ইচ কোথায় বসে? ইচ দুই বা ততোধিক ব্যক্তির ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হয় এবং এর সাথে সিঙ্গুলার ভার্ব ও প্রোনাউন বসে। ইচ অফ দা বয়েজ, সেখানে বয়েজ বলতে 2, 3, 4, 5 যত খুশি থাকুক না কেন, ইচ মানে হচ্ছে প্রত্যেক জনের এক একজন করে, মানে সবাই মিলে আছে তাদের এক একজন করে বোঝানোর জন্য ইচ ব্যবহার করা হয়। ইচ অফ, ইচের পরে অফ থাকলে আমরা জানি যে ইচ আইদার বা এভরি পরে যদি অফ থাকে তখন এরা হবে প্রোনাউন, এদের পরে অফ না থাকলে এরা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমাকে মনে রাখতে হবে যে এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো যখন বাক্যে বসে তখন এদের পরে অফ থাকে, কিন্তু সেক্ষেত্রে 2, 3, 4 কোনো ব্যাপার থাকে না, মানে নাউনটা প্লুরাল থাকে, সবাইকে বোঝায়, দুইও বোঝায়, দুইয়ের বেশি জনকে বোঝায়। ভার্ব কি হবে? সবসময় সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে এবং পরবর্তী প্রোনাউনটাও সেটাও সিঙ্গুলার হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইচ অফ দা বয়েজ, আমরা ভালো করে দেখি ইচ অফ দা বয়েজ, তাহলে এখানে বয়েজটার জন্য বসেছে কি? ইচ বসেছে, বসলো। এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা হ্যাভ দেখতে পাচ্ছ, এই হ্যাভটা কিন্তু বয়েজকে দেখে বসবে না, এই হ্যাভটা কিন্তু কখনোই বয়েজকে দেখে বসবে না। আমাদেরকে মনে রাখতে হবে, একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন তোমরা কোনো ভার্ব দেখবে, আমি তোমাদেরকে এরর কারেকশনের ট্রিক্স বলছি, খুব মনে রাখবে জিনিসটা। একটা বাক্যে যেখানে ভার্ব থাকবে, ভার্বের আগে কি করবে? একটা স্ল্যাশ মারবে, ভার্বের কি করবে? একটা স্ল্যাশ দেবে, এই স্ল্যাশটা দিলে এবার এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে ইচ অফ দা বয়েজ বলে যে অংশ দেখতে পাচ্ছ, এটা না হবে, এটাকে মনে রাখবে সাবজেক্টের ঘর। কিসের ঘর বললাম? সাবজেক্টের ঘর। তো এই সাবজেক্টের ঘরে যদি কোনো প্রিপজিশন থাকে, সেটা অফ হতে পারে বা যে কোনো প্রিপজিশন হতে পারে, ইন, উইথ, যে কোনো প্রিপজিশন, তার আগেরটা যে থাকবে সেই হচ্ছে মেন সাবজেক্ট হবে। এই যে অফের পরে যে বয়েজকে দেখে যে হ্যাভটা হবে এরকম কিন্তু না, পরেরটাকে নয়, এটাকে কিন্তু কাউন্ট করবে না। এই প্রিপজিশন অফের আগে যে বসে আছে ইচ, এই কিন্তু মেন সাবজেক্ট। তো এখন ইচকে দেখে আমার কি করতে হবে? ভাবটা কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। এবং পরবর্তী প্রোনাউন, দেখো বাক্যে এখানে লাস্টে কি দেওয়া আছে? দেয়ার। এই যে দেয়ার যে পরবর্তী প্রোনাউন বলা আছে, পরবর্তী প্রোনাউন কি হয়? সিঙ্গুলার। এই অংশটাকেও ফলো করতে হবে। তাহলে ভার্ব দেখবো এবং প্রোনাউন দেখবো, তাকে কি করব? সিঙ্গুলার করব। দেয়ার কি? প্লুরাল। তাহলে কি হয়েছে উত্তর? ইচ অফ দা বয়েজ হ্যাজ। এই হ্যাজটা কিন্তু কাকে দেখে বোঝাচ্ছে? না, ইচকে দেখে বোঝাচ্ছে, কারণ আমি বলেছি ইচ মানে হচ্ছে ভার্বের এরপর সবসময় সিঙ্গুলার হয়, এক একজনকে নির্দেশ করে। হ্যাজ কমপ্লিটেড, এই হিজ হয়ে গেছে, দেয়ারটা কি হয়ে গেছে? এখানে হিজ হয়ে গেছে। বুঝতে পেরেছো নিয়মটা? স্টাইলটা মনে থাকবে। যদি না বুঝতে পারো আবার পজ করে পিছন দিক থেকে এসে আবার রিভিউ করে দেখো। নিয়মটা খাতা লিখবে এবং এই স্টাইলটা যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু এরর কারেকশন করতে অনেক সুবিধা হবে, কারণ এই গ্রামারটা কিন্তু এইভাবে করতে হয়, স্পটিংটা। আইদার ফর ওয়ান অর টু, আমাদেরকে মনে রাখতে হবে আইদার বাক্যে বসলে, আইদার অফ যখন বাক্যে বসবে তখন তারপরে দুই কথা উল্লেখ থাকতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। কি কথা বলছে? দুটির মধ্যে যে কোনো একটি বোঝাতে দুইয়ের বেশি হলে এনি বা ওয়ান বসে। এই রুলসটা আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যখন একটি বাক্যে আইদার বা এনি বা এই ওয়ানের ব্যবহারটা হবে, তার আগে একটা নিয়ম মনে রাখতে হবে যে এদের উৎপত্তি হলো কোথা থেকে। আইদার অফ বা নেইদার অফ বলে যে আমরা পড়ি, এটার অ্যাকচুয়ালি উৎপত্তি কোথা থেকে? এদের অ্যাকচুয়ালি উৎপত্তি হচ্ছে বোথ থেকে, বোথ থেকে এদের উৎপত্তি হয়েছে। বোথ মানে তার মধ্যে দুজন থাকে, বোথ মানে হচ্ছে দুই, বোথ মানে দুই। এখন বোথের মধ্যে আইদার অফ যুক্ত আছে, বোথের মধ্যে নেইদার অফ যুক্ত আছে। যখন বাক্যে বোথ বসে, বোথের পরে ভার্ব সবসময় প্লুরাল হয়, নাউন প্লুরাল হয় এবং পরবর্তী প্রোনাউনও প্লুরাল হয় যখন বোথ বাক্যে বসবে। এখন বোথের সাথে আরেকটা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে, বোথ যখন বাক্যে বসবে সেই বাক্যে যেন নট না থাকে। বোথের সাথে যদি নট থাকে তাহলে সেই অংশে বোথের ব্যবহার হবে না, সেক্ষেত্রে নেইদার অফ এর ব্যবহার করতে হবে। অর্থাৎ বোথের পজিটিভ হচ্ছে এইদার অফ, বোথের নেগেটিভ ফর্ম হচ্ছে নেইদার অফ। মনে থাকবে জিনিসটা কি বললাম? তাহলে বোথের থেকে দুটো প্রোনাউন তৈরি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একটা হচ্ছে এইদার অফ, একটা হচ্ছে নেইদার অফ। তো
তো এইদার অফ নেদার অফ যখন সৃষ্টি হয়েছে তখন এরা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। কেন হবে? এইদার অফ মানে হচ্ছে দুজনের মধ্যে একজন, আর নেদার অফ মানে হচ্ছে দুজনের মধ্যে একজনও নয়। তাই বিষয়টা কি হলো, সিঙ্গুলার হলো। তাহলে আমাকে মুখস্থ করতে হবে কি, এইদার অফ বা নেদার অফ যখন বাক্যে বসবে তখন এদের পরবর্তী ভার্ব এবং পরবর্তী প্রোনাউন, যেটা একটু আগে শিখলাম, দুটোই সিঙ্গুলার রাখতে হবে। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে যে এইদার অফ বা নেদার অফ যখন বাক্যে বসে দুইকে নির্দেশ করে, দুই মানে টু কে নির্দেশ করে। এখন সেখানে যদি টু কথার উল্লেখের পরিবর্তে 3, 4, 5 এমন উল্লেখ থাকে, তাহলে এইদার অফ এর পরিবর্তে বসাবো এনি বা ওয়ান অফ, এবং নেইদার অফ এর পরিবর্তে বসাবো নান অফ। ওকে, তো এইদার অফ এর পরিবর্তে যখন আমরা এনি অফ বা ওয়ান অফ বসাবো, এনি অফ বা ওয়ান অফ এর পরে যে তখন ভার্বটা কি হবে, প্লুরাল করতে হবে। কি করতে হবে, প্লুরাল করতে হবে। ওকে, এবং নেইদার অফ এর পরবর্তী যে ভাবটা, যেটা আমরা নান অফ বসাবো, সেক্ষেত্রে কিন্তু ভাবটা প্লুরাল করতে হবে। তাহলে ভার্বের যদি বিষয়টা না বলি, তাহলে ভার্বের থেকে মূল বিষয়টা কি, যে দুইয়ের বেশি সংখ্যা উল্লেখ থাকলে এইদার অফ এর পরিবর্তে এনি বা ওয়ান বসে, এবং দুইয়ের বেশি সংখ্যা উল্লেখ থাকলে নেইদার অফ এর পরিবর্তে আমরা কি বসাবো, নান অফ বসাবো। তাই এখানে বলা হয়েছে এইদার অফ দা 5 বয়েজ, এখানে 5টা কি, দুইয়ের বেশি, তাহলে কি করতে হবে, এইদার অফ এর পরিবর্তে আমরা কি বসাবো, ওয়ান বা এনি অফ বসাবো। এখন যেহেতু ক্যানটা এখানে কোন মোডাল ভার্ব, কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, সুতরাং আমরা এই বিষয়ে আমরা এখন ঢুকবো না। মোডালে এখানে কোনো ব্যবহার থাকলে কোনো সিঙ্গুলার প্লুরাল কিচ্ছু ব্যবহার করা যাবে না, সব সব ওয়ান ফর্মে বসবে। তাহলে ওয়ান বা এনি অফ এর গল্পটা কেন হয়, বোঝা গেল। ওয়ান বা এনি অফ বসছে এইদার অফ এর পরিবর্তে যখন সেখানে দুইয়ের বেশি সংখ্যা উল্লেখ আছে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। সংখ্যা কিন্তু চেঞ্জ করতে পারবে না তোমরা, কিন্তু 5টাকে চেঞ্জ দেখে ওটাকে মানে 5টাকে চেঞ্জ করে দিলে এইদার বা ওয়ানকে তোমরা স্টেবল রাখলে এটা কিন্তু করা যাবে না। সংখ্যাটাকে দেখে যেহেতু এইদার অফ বা ওয়ান অফ বসছে, তাই সংখ্যা থেকে স্টেবল রাখতে হবে, এইদার অফ বা ওয়ান অফ কে চেঞ্জ করতে হবে। এইগুলো কিন্তু বুঝে করবে, মনে রাখবে। কিন্তু এইভাবে রুলস কিন্তু ওইভাবে কিন্তু মানে পড়বে না, যেটা আমি দেখি, মানে আমরা দেখি যে বইতে এইভাবে পড়বে না, যেভাবে বলছি ঠিক এইভাবে পড়বে। ক্লিয়ার? তাহলে আমরা পরের নিয়মটাই যাব। যেটা পড়লাম, এইদার অফ এর বলে দেন নেদার অফ দুটির মধ্যে একটি নির্গত বসে, দুইয়ের বেশি হলে কি বসে, নান ব্যবহৃত হয়। নেদার অফ দ্য 3 প্ল্যান্টস ওয়ার্কড, তাহলে কি হবে উত্তরটা, নান অফ দ্য 3 প্ল্যান্টস ওয়ার্কড, নান অফ দ্য 3 প্ল্যান্টস ওয়ার্কড। তো আমাদের মনে রাখতে হবে যে এখানে এইদার অফ বা নেদার অফ যখন এরকম দুইয়ের বেশি সংখ্যা উল্লেখ থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সিঙ্গুলার প্লুরালের কনসেপ্টটা কিন্তু সহজে যায় না। সেক্ষেত্রে আমরা ভার্বটাকে আমরা হয় পাস্ট টেন্সে দেখবো বা মোডাল ব্যবহার দেখবো, শুধু আমাদেরকে 3 বসেছে বলে আমরা নান করব, নেদার জায়গায় কি করব, নান করব, বাস এইটুকুনি আমাদের কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ম তোমাদের কিন্তু আমি এলাবোরেটলি বলছি। আসলে বই পড়ে বোঝা যায় না, বা বইয়ের তো এত সিস্টেমেটিক্যালি বোঝানো থাকে না। তো আমি যে সিস্টেমেটিক্যালি তোমাদেরকে বোঝাচ্ছি, প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ ক্লাসটা পুরো করতে পারে, পুরো দেখতে পারে, আমি বিশ্বাস রাখি তার কিন্তু গ্রামারে কিন্তু সে স্ট্রং হয়ে যাবে। এবার পরে যাব, ইচ অফ এইদার অফ নেদার অফ এর পরবর্তী নাউনটি প্লুরাল হলেও ভার্ব এবং পরবর্তী প্রোনাউন সর্বদা সিঙ্গুলার, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। পুরো লিস্টটাকে মুখস্থ করবে। ইচ অফ, এইদার অফ, নেদার অফ, এর সাথে আর একটা যুক্ত করবে এভরি। এই চারটেকে একদম খাতায় লিখে মুখস্থ করবে, পুরো চারটিকে লিখবে। কি লিখবে, যে এদের পরের নাউনটা, অফ এর পরের নাউনটা সবসময় প্লুরাল হবে, ওটাকে আগে দেখবে। নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভুল হবে। তো নাউনটাকে প্লুরাল করলাম, করার পর ভাবটা কিন্তু ওই নাউনকে দেখে বসবে না, যে নাউনটা প্লুরাল হয়েছে। ভাবটা কাকে দেখে বসবে, শিখিয়ে দিয়েছি, ভার্বের আগে স্ল্যাশ পেরে। তো ইচ অফ, এইদার অফ, নেদার অফ, ইচ, এভরি, এইদার এবং এভরিকে দেখে বসবে। কি হবে, সিঙ্গুলার হবে। পরবর্তী প্রোনাউন কি হবে, হিজ বা হার হবে, দেয়ার হবে না। তাহলে কি করবো আমরা জিনিসটা, এই যে দেখুন লেখা আছে নেদার অফ দ্য সিস্টার্স হ্যাজ ব্রট দেয়ার ব্যাগ, তাহলে নেদার অফ দ্য সিস্টার্স, তাহলে নেদার কি লেখা আছে, সিস্টার্সটা প্লুরাল করা আছে, তাহলে ঠিক আছে। পরে হ্যাজটাও সিঙ্গুলার করা আছে, কাকে দেখে না, নেদার অফকে দেখে বা নেদারকে দেখে, ঠিক আছে। কিন্তু পরবর্তী যে প্রোনাউন বসিয়েছে, দেয়ার বসিয়েছে, দেয়ারটা হচ্ছে প্লুরাল করে দিয়েছে, এটা হবে না। এটা কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। এখন এই সিঙ্গুলারটা কি কি হয়, হিজ হয়, আর কি হয় বলেছি, হার হয়। এখন কি দেখে বুঝবো, এই যে নাউনটা দেখতে পাচ্ছ তোমরা, সিস্টার্স, যদি ছেলে হয় তাহলে হিজ হবে, মেয়ে হলে হার হবে।
বাস এইটুক দেখে তোমার জেন্ডারটাকে দেখে ওই হিজ বা হারের কনসেপ্টটা কিন্তু বুঝে যাবে। ছেলেকে ছেলে হলে হিজ, মেয়ে হলে হচ্ছে হার। এবার আমরা পরেরটায় যাব। দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার এবং দুয়ের বেশি ব্যক্তি বোঝাতে ওয়ান অ্যানাদার। টু কথা উল্লেখ থাকলে ইচ আদার হবে, দুয়ের বেশি মানে হচ্ছে 3, 4, 5 যত থাকুক না কেন ওয়ান আদার হবে। তাহলে কি লেখা আছে? দ্য টু ব্রাদার্স লাভ ইচ আদার। টু ব্রাদার্স লাভ ইচ আদার সঠিক, কারণ দু কথা উল্লেখ আছে। আবার লেখা আছে, দেখো লেখা আছে দ্য স্টুডেন্টস হেল্পড ওয়ান অ্যানাদার। এখানে স্টুডেন্ট সংখ্যা কি বলে দেওয়া আছে? যখন সংখ্যা উল্লেখ থাকবে না তখন তাকে প্লুরাল ধরতে হবে। কোন নাউন বাক্যে যখন বসে আছে এই যে স্টুডেন্টস এর মতন, এখানে কোনো 2, 3, 4 উল্লেখ নেই, সবসময় প্লুরাল ধরবে। যেমন আমি যদি বলি যে দে, দে কি হয়? সিঙ্গুলার হয়। দে কি হয়? প্লুরাল হয়। দে মানে দুজন মিলেও তো দে হতে পারে, দুজন মিলে তো উই হতে পারে, আবার দুইয়ের বেশি হলেও তো দেই হবে, দুইয়ের বেশি হলেও তো উই হবে। তো আমরা যেহেতু দেখবো যে এরকম যখন থাকবে, যখন আমরা সংখ্যা উল্লেখ নেই, আমরা সেই বিষয়টাকে মানে প্লুরাল ধরে ওয়ান অ্যানাদার কথাটা বসবো, মানে বসাবো, ইচ আদার বসাবো না। দুজন থাকলে ইচ আদার, দুইয়ের বেশি থাকলে কি হবে? ওয়ান অ্যানাদার। এবার এই জায়গাটা একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা পরীক্ষায় দেয়। কিছু নাউন আছে যেটাকে আমাদের শরীরের অঙ্গের কথা বলা হয়, যেমন নিজ, যেমন হচ্ছে লেগস, যেমন হচ্ছে হ্যান্ডস, আইস। এই যে শব্দগুলো আছে তারা দুটো পার্ট দ্বারা গঠিত, মানে দুটো নিয়ে গঠিত। এক্ষেত্রে কিন্তু টু কথা উল্লেখ থাকে না, তাও তোমাকে বুঝে নিতে হবে। নিজ মানে নিজ মানে হাঁটু, মানে দুজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে ভাবটা কি হবে? ভাবটা কিন্তু আমাদের প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, আমাদের ইচ আদার বসাতে হবে, ওয়ান আদার বসানো যাবে না। ঠিক আছে? যদি একটা সেন্টেন্স বলি, এটাকে লিখে নেবে, হিজ নিস জসেলড ইচ আদার অবলিক ওয়ান আদার। তাহলে কোনটা সঠিক হবে? নিস মানে দু হাঁটু, তাহলে কি হবে? ওয়ান অ্যানাদার হবে। উত্তরটা হবে ওয়ান অ্যানাদার, একদম নয় ইচ আদার। এই ভুলটা কিন্তু আমরা পরীক্ষার সময় করব। যেহেতু নিস কথা আছে, তাহলে কিন্তু আমরা এখানে ইচ আদার ব্যবহার করব, কারণ দুটো হাতুকে নির্দেশ করে, ওয়ান আদার নয়। এবার পরেরটায় যাব। রেসিপ্রোকাল প্রোনাউনের পজিটিভ গঠন করতে অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার, ওয়ান আদার। ইচ আদার এবং ওয়ান আদার দুটো মাত্র রেসিপ্রোকাল প্রোনাউন আছে, যাদেরকে প্লুরাল করতে গেলে কি করতে হবে, যাতে পজিটিভ করতে গেলে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস, মানে ইচ আদার্স, ওয়ান অ্যানাদার্স। দে লিসেন টু ইচ আদার্স আইডিয়াস। কি আছে? ইচ আদার্স, ইচ আদার্স। এখানে কি লেখা আছে? ইচ আদার্স। তো এখানে একে অন্যের আইডিয়া, দেখো নাউন আছে না, এখানে আইডিয়াটা নাউন। তো এখানে যেহেতু আইডিয়াস একটা নাউন রয়েছে ইচ আদার্স এর, আদার্স এর পরে, সেজন্য কিন্তু এখানে আদার্স এর সাথে অ্যাপোস্ট্রোফি রয়েছে। অর্থাৎ নাউন যদি এখানে না থাকতো, তাহলে কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি বসতো না। তো রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে পজিটিভ ফর্ম আমরা তখনই ব্যবহার করব যখন রেসিপ্রোকাল প্রোনাউনের পর একটা নাউন থাকবে। ক্লিয়ার? নাউন না থাকলে কিন্তু তখন আর অ্যাপোস্ট্রোফি ব্যবহার করব না। তো এবার আমরা পরেরটা চলে যাব। তারপর লেখা আছে যদি ওয়ান বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে পুরো বাক্যে তার পজিটিভ ফর্ম ওয়ান্স হবে, হিজ নয়। মানে বিষয়টা তোমাকে বলে দিই, যখন বাক্যের শুরুতে ওয়ান অফ থাকবে, বাক্যের শুরুতে ওয়ান অফ থাকবে, তবেই তার পরবর্তী প্রোনাউন হিজ হবে বা হার হবে। হিজ হবে বা হার হবে, এটা কি করে বুঝবো? ওয়ান অফ এর পরে নাউনটাকে দেখে, সে যদি ছেলে হয় তাহলে হিজ, মেয়ে হলে হার। ক্লিয়ার? কিন্তু বাক্যের শুরুতে ওয়ান অফ নেই, শুধু ওয়ান দিয়ে বাক্য শুরু আছে। শুধু ওয়ান দিয়ে বাক্য শুরু থাকলে আমরা কখনো হিজ বা হার ব্যবহার করব না, আমরা ও এম ই অ্যাপোস্ট্রফি এস বা ওয়ান্স এর ব্যবহার করব। তাহলে ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, এই যে হিজটা বসবে না, কি হবে? ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। এটা কিন্তু আমাদের উত্তর হবে। আর এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কিভাবে মনে রাখবো? ওয়ান অফ এবং ওয়ান দুটোর ব্যাপার কিন্তু এক নয়। ঠিক আছে? ওয়ান অফ দিয়ে শুরু হলে হিজ বা হার বসবে, আর শুধু ওয়ান দিয়ে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে ও এন অ্যাপোস্ট্রোফি বসবে। এবার আমরা পরের নিয়মে যাব। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নোবডি, এরপর ভার, প্রোনাউন, ভার এবং প্রোনাউন দুটোই সিঙ্গুলার হবে, হি, হিজ, হিম এসব হবে বা হার হবে। তো মেয়ে কেন নেব না, আমরা ছেলে হিসেবে নেব, কারণ আমাদেরকে হারের ব্যাপারটা কিন্তু আমরা এখানে করবো না। আমরা এখানে সবসময় কি করবো? হি, হিজ আর হিম করব। ঠিক আছে? এই হি, হিজ আর হিমের ব্যাপারটা মনে রাখতে হবে যে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, অর্থাৎ বাক্যে যখন ওয়ান বা বডি দিয়ে থাকবে, ওয়ান বা বডি দিয়ে যখন কোনো কথা থাকবে কোনো শব্দের সাথে, তখন তার পরবর্তী প্রোনাউন সবসময় হবে কি? হিজ হবে বা হি হবে বা মানে
থার্ড পার্সন সিঙ্গুলার যে হি ফর্ম আছে তার রূপটা বসবে। যেটা ব্যবহার করবো না সেটা হচ্ছে হার ব্যবহার করবো না, বা ইটস ব্যবহার করবো না, বা দেয়ার ব্যবহার করবো না। এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু প্রোনাউনটাকে সিঙ্গুলার রাখতে হবে, পরীক্ষার সময় প্রোনাউনটাকে প্লুরাল দিয়ে দেবে। ক্লিয়ার? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি ওয়ান বা বডির পরিবর্তে থিং থাকে তাহলে কিন্তু ইটস করব। কি করবো জিনিসটা? আইটি অ্যাপোস্ট্রফি এস নয়, আইটি এস, এটা আবার করবো। তো কি আছে এক্সাম্পল? এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার্স। এই দেয়ারটা কিন্তু হবে না, আমরা প্রায় ভুল করি। এই দেয়ার্স এর পরিবর্তে হবে হিজ টিচার, এখন লেখা আছে। তো এভরিওয়ান এভরিবডি থাকলে, বা সামান সামান থাকবে, বা নো ওয়ান নোবডি যা থাকুক না কেন, আমরা পরবর্তীকালে দেয়ার দেখবো, সেটাকে আমরা দেয়ারের পরিবর্তে হিজ করব। এবার পরেরটা কি? কোশ্চেন ডাক উইথ ইনডিফিনিট বডি অর ওয়ান প্রোনাউন। এতক্ষণ যেটা বললাম যে ইচ, এভরিওয়ান বা এভরিবডি বা সামান সামবডিতে যত শব্দ থাকবে তাদের প্রোনাউনটা, পরবর্তী প্রোনাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে পুরো নিয়মটা বিপরীত হবে। অর্থাৎ ওয়ান বা বডিতে যত শব্দ থাকবে তাদের প্রোনাউনটা কিন্তু সবসময় এই কোশ্চেনটাকে এই বিশেষ ক্ষেত্রেই দেয়ার হবে বা দে করতে হবে। এখানে কিন্তু আমরা কখনোই হিজ বা হি বা হিমে ব্যবহার করব না, সিঙ্গুলার ব্যবহার করব না। তাহলে এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট, এই বাক্যটা কিন্তু সঠিক, কারণ এভরিওয়ানের পরে ভার্ব বসে, ওয়াজ আর বসে, কি ইজ বসে, কি আর বসে আমরা জানি, আমরা সবসময় জানি সিঙ্গুলার ভার্ব বসে। এখানে ওয়াজ বসেছে, সঠিক আছে। কিন্তু এর পরে যে ওয়াজ নট হি, এই যে কোশ্চেন ট্যাগটা করা হয়েছে, এখন কোশ্চেন ট্যাগটা কি বা ট্যাগ কোশ্চেন কি, আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমার সেই আমার যে ভিডিওটা আছে বা ক্লাসটা আছে গিয়ে দেখে নাও কোশ্চেনটা কিভাবে করে বা কিভাবে কি কি করতে হয়, তাহলে বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তো এই বিষয়টাকে আমরা মনে রাখবো, এই যে হি হয়েছে, হিটা কিন্তু হবে না, এখানে কি করতে হবে? দে করতে হবে। কি করতে হবে? দে করতে হবে, কারণ এভরিওয়ান এভরিবডি এই কথাগুলো যত আছে, এই কোশ্চেনটাকে একমাত্র আমাদের কিসে ব্যবহার করতে হবে? দে এর ব্যবহার করতে হবে, তখন কিন্তু হি হবে না, মনে থাকবে। এই বিশেষ ক্ষেত্রে নিয়মটা পুরো আলাদা হবে। এবার পরে যাবো, যদি এবার এভরিথিং বা সামথিং থাকে, মানে থিং দিয়ে মানে কি? থিং মানে বস্তু, বস্তু মানে সবসময় কি হবে? ইট বা ইটস হবে, সব ক্ষেত্রে ইটস বা ইটস হবে, এখানে কোনো ব্যাপার নেই। এটা কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে ইট বা ইটস হবে, এবং আমাদের নর্মাল বসলেও ইট বা ইটস হবে। কি আছে? এভরিথিং হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স, কি হবে? এভরিথিং হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স, ইটস হবে আইটি এস। অ্যাপোস্ট্রোফিস কিন্তু কখনোই হবে না, কারণ অ্যাপোস্ট্রোফিস এর নিয়মটা আমরা শিখেছি, যখন তখন যেখানে সেখানে আইটি অ্যাপোস্ট্রোফিস বসাবে না, ওর বাংলা মানে হচ্ছে, আর যেটা সেন্সটা হচ্ছে ইট ইজ বা ইট ওয়াজ হয়। তো থিং মানে বস্তু, বস্তু মানে হচ্ছে, ইটে ব্যবহার করতে হবে, দেয়ার হবে না, বা অন হিজ বা হার কিছু হবে না। নাউনের পর কাউন্টেবল, নাউনের পর যে কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল ভার্ব, আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ নান অফ দি যখন বাক্য শুরু থাকবে, এই নান অফের পর নাউনটা যদি কাউন্টেবল থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার প্লুরাল। নাউন, ওই নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল বললাম, এবং ওই নাউনটা যদি আনকাউন্টেবল থাকে তাহলে নাউনটাকে করতে হবে সিঙ্গুলার, এবং ভার্বটাকেও করতে হবে সিঙ্গুলার, দুটোই সিঙ্গুলার করতে হবে। তাহলে কি লেখা আছে? নান অফ দা মিল্ক, তাহলে মিল্ক কি? গোনা যায় না, তাহলে ভাবটা কি হয়েছে? ওয়াজ, এই ওয়াজটা কিন্তু সঠিক। আবার নান অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টসটা কি কাউন্টেবল নাউন, তাই প্লুরাল করা হয়েছে, এটাকে কিন্তু প্লুরাল করা হয়েছে। এটা না করে কিন্তু আমরা এখানে আর করতে যাব না, কেন আর করতে যাব না? এখন এখানে আর বা ইজ কেন দেওয়া হয়েছে? আর বা ইজ কেন দেওয়া হয়েছে সেটা আমি তো বলে দিই। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে নান অফ এর পরে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ভাবেই বসতে পারে, ঠিক আছে? তো নান অফ এর পরে একমাত্র প্লুরাল ভার্ব কখন বসবে? যখন নেইদার অফ এর পরিবর্তে নান অফ সেন্সটা বসবে, তখন হচ্ছে নান অফটা প্লুরাল নেবে। আর অন্য ক্ষেত্রে নান অফ এর পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে, আবার প্লুরাল কেন বলবো, মানে এখানে কেন দেওয়া আছে? একটা ক্ষেত্রে যদি নেইদার অফ এর পরিবর্তে এটা বসতো তাহলে কিন্তু এখানে প্লুরাল ভার্ব হতো, এইটা কিন্তু আলাদা করে মুখস্থ করবে। নেইদার অফ এর পরিবর্তে নান অফ বসলে তখন প্লুরাল, বাদবাকি ক্ষেত্রে নান অফ কিন্তু সিঙ্গুলার ভার্ব নেয়, এটা কিন্তু বলে দেওয়া থাকে না, কিন্তু তোমাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিলাম। তাই এখানে আর বা এবং ইজ দুটোই সঠিক, কারণ দুটো ক্ষেত্রে বুঝতে পারে, আমি এখন বুঝতে পারছি না এদের জন্য বসাচ্ছে কিনা, ওই জন্য দুটোই সঠিক, যেটা সমস্ত গ্রামার বইতে মেনশন করা আছে। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বলবো, নানের পরে কাউন্টেবল, নানের পরে অফ থাকবে, অফের পরে নাউনটা যদি কাউন্টেবল থাকে তাহলে প্লুরাল ভার্ব, আনকাউন্টেবল থাকলে সিঙ্গুলার ভার্ব। এটা হচ্ছে বেসিক নিয়ম, বেসিক নিয়মটা মুখস্থ করে রাখবে। ইনডিফিনিট প্রোনাউনের সাথে এলস থাকলে তারপরে কনজাংশন হিসেবে দেন বসে, বদলে বাট বসে।
অর্থাৎ যখন আমরা দেখতে পারি যে কোনো ইনডেফিনিট প্রোনাউন নাথিং বা নান এই শব্দগুলো পরে এলস কথা থাকে, এলস এর পরে আমরা সচরাচর দেখতে পাই কি দেন দেখতে পাই, দেন বসে না, এলস দেন না, এলস বাট। এটা খুব মুখস্থ করবে, ওয়ান লাইনের প্রশ্ন। নাথিং এলস, এলস এর পরিবর্তে নাথিং এলস দেন এর পরিবর্তে কি বসবে? বাট বসবে। তাহলে এখানে কি আছে? ইট ইজ নাথিং এলস দেন, এই দেন এর পরিবর্তে কি বসবে? এখানে বাট বসবে। তাহলে এলস থাকলে, এলস কথা থাকলে তার সাথে কি বসে না? দেন বসে না। কি বসে না? দেন বসে না, সেক্ষেত্রে বসবে বাট বসবে। somebody else, everybody, everyone else এরকম থাকলে পজিটিভ বলতে এলস এর সাথে অ্যাপোস্ট্রফি এস করতে হবে, somebody বা everyone এর সাথে না। নিয়মটা একবার বলছি, ওয়ান বা বডিতে কোনো শব্দ আছে তারপরে গিয়ে এলস বসানো আছে। এবার পজিটিভ ফর্মটা দেখবে পরীক্ষার সময় ওই ওয়ান বা বডি যার সাথে যুক্ত আছে তার সাথে করে দেওয়া থাকবে, এটা সঠিক নয়। অ্যাপোস্ট্রফি এস এর যে ব্যাপারটা একমাত্র করতে হবে এলস এর সাথে। তাহলে কি? দিস ইজ সামবডিস এলস বুক, এটা সঠিক নয়। দিস ইজ সামবডি এলসেস বুক, অর্থাৎ এলস এর সাথে কি অ্যাপোস্ট্রফি টা করতে হচ্ছে, সামবডির সাথে নয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা কিন্তু দেখে নেব। কাছের জিনিস বোঝাতে সিঙ্গুলারে দিস বসে এবং তার প্লুরাল হচ্ছে THESE। দূরের জিনিস বোঝাতে সিঙ্গুলারে দ্যাট বসে এবং তার প্লুরাল হচ্ছে দোজ। এই দিস আর দিস দ্যাট দোজ আমরা কিন্তু ভুলিয়ে ফেলি। দূরের জিনিসকে দ্যাট বলে মানে ওটি বা সেটি, এবং তার প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, যেটাকে আমরা কি বলবো? ওইগুলি বা সেইগুলি। দিস মানে হচ্ছে এটি, এবং এর প্লুরাল ফর্ম যে দিস, সেটাকে বলবো আমরা বাংলায় বলবো এইগুলি। ঠিক আছে? দিস ইজ মাই বুক হেয়ার, দোজ আর বার্ডস ইন দ্য স্কাই, মানে আকাশে পাখিরা আছে, ওই পাখিগুলো, ওগুলো হয় পাখি আকাশে। দূরে আছে বলে দোজ বললাম, আর কাছে আছে বলতে দিস করলাম। ঠিক আছে? দ্যাট অফ, দোজ অফ, টু অ্যাভয়েড প্রিপোজিশন, এইটাকে আমাদের মুখস্থ করবো। আমি তোমাদেরকে একটা ফরমেশন বলছি, ফরমেশনটা আগে মুখস্থ করবে, তারপরে এই ফরমেশনটা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না রুলসটা। সেটা হচ্ছে যখন আর্টিকেল দা, মানে দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ দিয়ে বাক্য শুরু থাকবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে দ্যানের ব্যবহার আছে, মানে সেখানে কম্পারেটিভ ডিগ্রি একটা ব্যবহার থাকবে, দ্যান থাকবে। এবার এই দ্যানের পরে দ্যাট অফ বসে, দ্যানের পরে দোজ অফ বসে, এবং দ্যান অফ বা দ্যাট অফ কখন বসে আর দোজ অফ কখন বসে আমরা খুবই ইজিলি মনে রাখার চেষ্টা করব। যখন বাক্যের শুরুতে যে যে দা প্লাস নাউনটা থাকে, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যান দ্যাট অফ, ওই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে হবে দ্যান দোজ অফ। ঠিক আছে? তাহলে কি আছে দেখো, লেখা আছে দ্য ক্লাইমেট অফ সিমলা, তাহলে কি দা প্লাস নাউন, এটা হচ্ছে সেই ফরমেশন। অফের এটা অফ বলেছে, অফের পরে নাউন বলেছে, এটাই পর্যন্ত ঠিক আছে। এরপর দেখো ইজ কুলার মানে কি কম্পারেটিভ ডিগ্রি করা। এবারে এই যে দ্যান বসেছে, এই দ্যানটা শুধু একা বসবে না, কারণ এখানে কলকাতা এবং সিমলার মধ্যে তুলনা হচ্ছে কি নিয়ে না, ক্লাইমেট নিয়ে। তাহলে কোনো বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে যখন দুটো জায়গা, দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা হবে, তখন ওই যে জিনিসটাকে নিয়ে তুলনা হচ্ছে সে যদি সিঙ্গুলার হয় তাহলে দেন দ্যাট অফ, সে যদি প্লুরাল হয় দেন দোজ অফ। এটা হচ্ছে ডিটেলসে বোঝালাম। তাহলে উত্তরটা কি? দ্য ক্লাইমেট অফ সিমলা ইজ কুলার দেন দ্যাট অফ, মানে সিমলার যে আবহাওয়া সেটা কলকাতার আবহাওয়া থেকে, দ্যাট মানে কিন্তু সেই ক্লাইমেটকে নির্দেশ করছে। দ্যাট অফ কলকাতা মানে কি কলকাতার যে ক্লাইমেট সেটাকে কিন্তু বোঝাচ্ছে, এই জন্য কিন্তু দ্যাট অফটা বসে, অন্য কোনো কারণে বসে না। ঠিক আছে? সঠিক। আবার দ্য স্ট্রিটস অফ দিল্লি, তাহলে স্ট্রিটটা কি প্লুরাল হলো, আর ওয়াইডার দ্যান দোজ অফ কলকাতা, মানে কলকাতার যে রাস্তাগুলো আছে তার থেকে দিল্লির রাস্তাগুলো হচ্ছে বেশি চওড়া। তাহলে এখানে দ্যান দোজ অফ রয়েছে, কেন? স্ট্রিটটা হচ্ছে প্লুরাল, কারণ কলকাতাও যদি প্লুরাল হয় দিল্লিতে প্লুরাল হবে, দিল্লিতে প্লুরাল হলে কলকাতাকে প্লুরাল করতে হবে। এই বিষয়টা কিন্তু এইভাবে কিন্তু আমরা পড়বো, মনে থাকবে, এটা কিন্তু এইভাবে মুখস্থ করবে। এবার দেখো লেখা আছে আইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে পরবর্তী প্রোনাউন দুটি সাবজেক্ট অনুযায়ী হয়, না দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হয়। দ্বিতীয় সাবজেক্ট মানে কোনটা? খুব ইন্টারেস্টিং, এটা পরীক্ষায় দেয়। অর, নর এবং বাট অলসো, এই তিনটের পরে, তিনটেকে মনে রাখবে। ঠিক আছে? এই তিনটেকে মনে রাখবে। আইদারের সাথে অর বসে, নাইদারের সাথে নর বসে, নট অলের সাথে বাট অলসো বসে। তো এখানে কিন্তু একটা জিনিস আগেই বলি,
এটা কিন্তু এইদার অফ বা নেদার অফ এর নিয়ম নয়। তোমরা কিন্তু অনেকেই এইদার অফ বা নেদার অফ এর সাথে এইদার অর নেদার নট গুলিয়ে ফেলো, দুটো এক জিনিস নয়, দুটো আলাদা বিষয়। যখন এইদার অর বা নেদার নট থাকবে তার নিয়মটা হচ্ছে অর বা নরের পরে সাবজেক্টকে দেখে বসবে, কিন্তু এইদার অফ বা নেদার অফ যখন বাক্যে থাকে তখন সেক্ষেত্রে ভাব সবসময় সিঙ্গুলার হয়, সেখানে কাউকে দেখে বসে না, বা এইদার অফ বা নেদার অফ কে দেখেই বসে। তাহলে নিয়মটা কি, অর নর বা বাটলস এর পরে যে সাবজেক্ট থাকবে তারপরে তাকে দেখে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। আমি কিন্তু সাবজেক্টটাকে চেঞ্জ করতে যাব না, আমরা সাবজেক্টটাকে চেঞ্জ করতে যাব না, সাবজেক্টটাকে দেখে ভাবটাকে চেঞ্জ করব, এই ভুলটা কিন্তু করবে না, ঠিক আছে? মানে সাবজেক্টকে চেঞ্জ করতে যাবে না, পরবর্তী প্রোনাউনও কিন্তু একই রকম ভাবে চেঞ্জ হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে, নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস। তাহলে এখানে নরের পরে কে বসে আছে, স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস কি, এস। এস মানে কি, এস মানে হচ্ছে প্লুরাল। তাহলে পরবর্তী প্রোনাউনটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। কি করতে হবে, এখানে দেয়ার করতে হবে, এখানে সিঙ্গুলার দিয়েছে, আমাদের এখানে দেয়ার করতে হবে। এবার যদি এখানে ভার্ব থাকতো, ভাবটাও কিন্তু প্লুরাল হতো, কারণ স্টুডেন্টস কে দেখতে হবে, তাহলে মানে আর করতাম, ঠিক আছে, আর করতাম, বা আমরা এখানে হ্যাভ করতাম, বা আমরা এখানে ওয়ার করতাম, এইগুলো কিন্তু আমরা করব। এবার অনেকে একটা প্রশ্ন আছে যে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব কিন্তু আমার গুলিয়ে যায়। তো সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে যে ভার্বের সাথে এস থাকবে সেটা সিঙ্গুলার, যে ভার্বের সাথে এস থাকবে না মানে ই থাকবে বা এস থাকবে না সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। একদম সিম্পলি বলছি, ভার্বের সাথে ইজ আছে মানে সিঙ্গুলার, আমি তোমাদের কাছে চার্ট করে দিচ্ছি। ভার্বের সাথে এস নেই, এটা হচ্ছে প্লুরাল, আমি সেই চার্টটাও তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি। তোমরা যারা সিঙ্গুলার প্লুরাল ভার্ব চেনো না তারা এই লিস্টটা দেখে মুখস্থ করে নেবে, ক্লিয়ার? তাহলে এই নিয়মটা মনে রাখবে, অর নর বাটলস এর পরে ভাবটা সিঙ্গুলার এবং প্লুরাল হবে ওর পরের নাউনটাকে দেখে বা সাবজেক্টকে দেখে, সেটা প্রোনাউনও হতে পারে, ওদের পরে প্রোনাউন থাকতে পারে, কিন্তু এবং পরবর্তী যে প্রোনাউন সেটাও কিন্তু চেঞ্জ হবে ওই সাবজেক্টটাকে দেখে। এই দুটো নিয়ম বা তিনটে নিয়ম তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে এই কনসেপ্টে। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা আমরা আসি, as well as, along with, together with, in addition to, আরো শব্দ বলছি, accompanied by, and not, like, এই শব্দগুলো থাকলে প্রোনাউনটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। প্রথম সাবজেক্ট মানে কি, মানে as well as, with, along with এর আগে যে বসে থাকবে তাকে দেখে আমাদেরকে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, ভাবটাকেও চেঞ্জ করতে হবে। ভার্ব যখন চেঞ্জ হবে প্রোনাউনটাও চেঞ্জ হবে, দুটো করে মনে রাখবে। এবার ভাব যদি পাস্ট টেন্সে হয় তখন তার চিনতে পারবো না সেটা সিঙ্গুলার হচ্ছে না প্লুরাল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, প্রোনাউনটাকে দেখবো যে প্রোনাউনটা সেই ওরিয়েন্টেড বসানো আছে কিনা। তো আমরা দেখিনি, দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টাফ। তাহলে এই যে স্টাফটা বসে আছে, স্টাফ প্লুরাল ফর্ম, এটা আমার ইম্পর্টেন্ট না। অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কে বসে আছে, ম্যানেজার। ম্যানেজারকে দেখে কিন্তু এখানে ভাবটা কমপ্লিটেড হয়েছে, যেহেতু কমপ্লিটেড সিম্পল পাস্ট এর কিন্তু সিঙ্গুলার প্লুরাল হচ্ছে না। তাহলে কি করতে হবে, ভাব তো এখানে সিঙ্গুলার প্লুরাল হচ্ছে না, কিন্তু পরবর্তী প্রোনাউন এই যে দেয়ারটা কিন্তু বসবে না এখানে। দেয়ারটা দেখে, দেয়ারটা কিন্তু স্টাফকে দেখে বসানো আছে, এটা কিন্তু ভুল আছে। কি করতে হবে, আমাদেরকে ম্যানেজারকে দেখে বসাতে হবে। তো ম্যানেজার কি সিঙ্গুলার, তাহলে এখানে কি করতে হবে, এটা আমাকে হিস করতে হবে, ক্লিয়ার? তাহলে মনে রাখবে যে এই শব্দগুলোকে মনে রাখবে যেগুলো বললাম, এদের এদের পূর্বে যে থাকবে তাকে দেখে পরবর্তী ভার এবং পরবর্তী যে প্রোনাউন সেটা পরিবর্তন হবে, সিঙ্গুলার বা প্লুরাল। আমি বলছি না সবসময় সিঙ্গুলার হবে, প্লুরাল হতে পারে, কিন্তু সেটা বুঝে নেবে। ওকে, এবার আমরা পরে দেখে নেব যে সময়, আবহাওয়া, দূরত্ব, তাপমাত্রা বোঝাতে ইন্ট্রোডাক্টরি ইট বসে, যেটা ইম্পার্সোনাল প্রোনাউন্সে বসে। যখন বৃষ্টি পড়ে আমরা শুরু করব ইট রেইনস করে বা ইট ইজ রেইনিং করে। যদি ঘড়ির সময় থাকে তাহলে ইট ইজ 10 o'clock যেটা দেওয়া আছে। যদি বলে যে এখন গরমকাল তাহলে ইট ইজ সামার, ইট ইজ দিয়ে শুরু করতে হবে। ইন্ট্রোডাক্টরি ইট মনে হচ্ছে বাক্যের শুরুতে ইটটা বসে ওই সাবজেক্টটা, মানে সময়, আবহাওয়া, দূরত্বের জন্য তো কোনো সাবজেক্ট হয় না, তো তাদের সাবজেক্টকে ইট, এই ইটটাকে আমাদেরকে মনে রাখতে হবে, ক্লিয়ার? তো যে কোনো প্রাকৃতিক বিষয়ে যা বোঝাবে, ঘড়ির সময় হোক বা প্রকৃতির কোনো ঘটনা হোক, যেমন কুয়াশা পড়ছে ইট ইজ ফগিং, বা এখন কুয়াশা ইট ইজ ফগ, এখন উইন্টার ইট ইজ উইন্টার, এইভাবে কিন্তু আমাদের বর্ণনা করতে হবে। এখন যদি বলে এখন গরম তাহলে ইট ইজ হট, এখন ঠান্ডা ইট ইজ কোল্ড, ইট দিয়ে শুরু হবে, অন্য কিছু প্রোনাউন আসবে না, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। পরটা কি আছে, ইট ইউজ ফর আননোন জেন্ডার বা ইনফ্যান্ট। যখন কোনো বাক্যে
যে সাবজেক্ট দেখা গেল সেটা একটা জেন্ডারটা আমার আননোন, মানে যেটাকে আমি বলতে পারি ক্লিবলিঙ্গ বলতে পারি বা নিউটার জেন্ডার বলতে পারি, বা ছোট বাচ্চা ইনফ্যান্ট থাকবে তখন তাদের ক্ষেত্রে প্রোনাউনটা দেয়ার হবে না, দে হবে না, হি হবে না, সি হবে না, একটাও হবে না থার্ড পার্সন হিসাবে, একটাই বসবে, সেটা হচ্ছে ইট বসবে। তাহলে কি, ছোট শিশু বা প্রাণীর ক্ষেত্রে যার লিঙ্গ জেন্ডার স্পষ্ট না তার জন্য প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করতে হবে। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বেবিটার কিন্তু কোনো জেন্ডার উল্লেখ করা নেই এবং ছোট শিশু। বিকজ হি ওয়াজ হাংরি, এখানে হি বলা যাবে না কারণ ছেলে বা মেয়ে দুটোই হতে পারে। তাহলে কি করতে হবে, দ্য বেবি ওয়াজ ক্রাইং বিকজ ইট ওয়াজ হাংরি, হিট জায়গায় কি করতে হবে, ইট করতে হবে। মোটামুটি জিনিসটা কি বললাম, তাহলে ছোট বাচ্চা এবং প্রাণীর ক্ষেত্রে, প্রাণী বলে যে কোনো প্রাণী, গরু ছাগল পাখি টাকি যত আছে প্রত্যেকের ক্ষেত্রে ইট হচ্ছে বসবে প্রোনাউন হিসাবে। এবং ইটের প্লুরাল ফর্ম, এটা মুখস্থ করে রাখবে, ইটের প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু দে। অর্থাৎ যদি এখানে বেবিস থাকতো তাহলে কিন্তু প্লুরাল ফর্ম কিন্তু আমরা প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতাম, মনে থাকবে, এটা কিন্তু মুখস্থ করবে। দে ইটের প্লুরাল ফর্ম, আবার হি বা সি তার প্লুরাল রূপও কিন্তু দে। মানে বস্তুর ক্ষেত্রে যদি বলি যে একটা বই মানে বুক, বুকের হচ্ছে প্রোনাউনটা কি হবে, ইট। ওকে, আবার যদি বলি বুকস বলি, তার কিন্তু প্রোনাউনটা কিন্তু দে হবে। অর্থাৎ দে কিন্তু বস্তুর জন্য বসে, দে কিন্তু ব্যক্তির জন্য বসতে পারে। দে এরকম নয় যে শুধুমাত্র ব্যক্তির জন্য দে বসে, প্লুরাল সেন্স হলে সবার সাথে বসতে পারে, থার্ড পারসন। এখানে পড়াতে যাব, প্রোনাউনের রূপ তুলনার দুই পাশের সমান হতে হবে, সাবজেক্টের সাথে সাবজেক্ট, অবজেক্টের সাথে অবজেক্ট। তাহলে হি শি লাভস ইউ অ্যাজ মাচ অ্যাজ হি, এটা আমি আগেই বলে দিয়েছি যে ডিগ্রি করার সময় যখন সেখানে দুইয়ের বেশি সংখ্যা উল্লেখ থাকবে তখন সেক্ষেত্রে পরবর্তী যে প্রোনাউনটা থাকবে সেই প্রোনাউনটা অবজেক্টিভ রূপে সাধারণত বসে, এবং দুজনের মধ্যে হলে তখন সাবজেক্টিভ হবে। শি এক ভালোবাসছে কাকে, তোমাকে, তোমাকে, তোমাকে মানে কি হলো, এটা অবজেক্টিভ ফর্ম হলো। অ্যাজ মাচ অ্যাজ মি, অ্যাজ মাচ অ্যাজ মি মানে আমাকে যতটা ভালোবাসে, এটাও তাহলে অবজেক্টিভ ফর্ম হবে। তার থেকে তোমাকে বেশি ভালোবাসে মানে তোমাকেও সমান ভালোবাসে, আমাকে যেমন ভালোবাসে তোমাকেও ভালোবাসে। তাহলে এখানে কজন ব্যক্তি হলো, তিনজন ব্যক্তি হলো। সি ভালোবাসছে দুজন ব্যক্তিকে। যদি শুধু এখানে এইটা বাদ দিয়ে যদি শুধু ইউ থাকতো, শি লাভস ইউ বা শি লাভস মি, এই যে বিষয়টা থাকতো, তাহলে সেই বিষয়টা কিন্তু আলাদা করে স্প্লিট করে বোঝাতো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানে অবজেক্টের যে বিষয়টা হলো সেটা কিন্তু এই যে অ্যাজ বলেছে, অ্যাজ মাস অ্যাজ বলেছে বলতে কিন্তু এমন নয় যেটা সাবজেক্টিভ ফর্ম হবে। এখানে আমাদেরকে অবজেক্টিভ ফর্ম করতে হবে, দুদিকেই সেম রাখতে হবে। ইউটাকে যেমন আমরা অবজেক্টিভ ধরেছি, মিটাকে আমাকে অবজেক্টিভ রাখতে হবে, পরীক্ষার সময় এখানে আই থাকবে। এবার আমরা পরেরটা যাব, ইন্টারোগেটিভ প্রোনাউন হুম উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন যদি বাক্যের শুরুতে বা প্রশ্নের আগে বসে তাহলে হু এর পরিবর্তে হুম হয়। অর্থাৎ বাক্যের শুরুতে যদি টু থাকে, ইনফিনিটিভ টু থাকে বা প্রিপোজিশন থাকে, তাহলে তার সাথে কিন্তু হু বসে না, কি বসে, হুম বসে। প্রিপোজিশন মানে অ্যাকচুয়ালি গঠনটা হচ্ছে, যদি গঠনটা বলি, যে কোনো প্রিপোজিশন প্লাস হুম, এটা কিন্তু ফর্ম। কারণ প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসে। কোন প্রোনাউন বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে, এবং হুটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। তাই প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, হুর অবজেক্টিভ ফর্মটা কি হচ্ছে, হুম, এটাই বসবে। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষার সময় থাকবে টু হু আর ইউ টকিং, এটা অবশ্যই ভুল। টু হুম আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো। এবার পড়াটা যাব, সাবজেক্টের কাজ করলে হু এভার এবং অবজেক্টের কাজ করলে হুম এভার ব্যবহৃত হবে। গিভ দ্য রিওয়ার্ড টু হু এভার ফিনিশেস পার্ট, মানে সাবজেক্টে মানে তাকে দাও যাকে সে করেছে। সাবজেক্টে কাজ করলে এখানে যে ব্যক্তিটা এখানে কাজ করছে, গিভ মানে দেওয়া কাজ করছে, যাকে খুশি দিতে পারো, তাকে কিন্তু দিতে গেলে হু এভার করব এবং হু এভার করবো না। তাহলে দিচ্ছে কাকে, যাকে, যে যে প্রথমে শেষ করবে। হু এভার ফিনিশেস, তাহলে হু বোঝাচ্ছে কেন, ফিনিশেস নামক একটা ভার্বকে মডিফাই করার জন্য। দেখো ভার্ব একমাত্র নিতে পারে কি, একমাত্র সাবজেক্টিভ প্রোনাউনই ভার্ব নিতে পারে। এই হুম তো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। আমি যদি এখানে হুম বসাই তাহলে ফিনিশ নামক ভার্বটা কি করে দেবে, দু ভার্ব নেওয়ার ক্ষমতা নেই, কারণ কোনো ভার্ব নেওয়ার ক্ষমতা হুমের নেই, হু আছে। তাই দেখো যেহেতু হুমের পরে এখানে ফিনিশেস নামক ভার্ব ছিল, তাই এখানে কিন্তু ভার্বটার জন্যই কিন্তু আমরা হুম এভার নিইনি। তাহলে কি নিয়েছি এখানে, হু এভার নিয়েছি। বোঝা গেল? তাহলে হুম এভার এবং হু এভার যখন বাক্যে বসবে দেখবে তাদের পরে ভার্ব আছে কিনা, যদি ভার্ব থাকে তাহলে হু এভার, ভার্ব না থাকলে হুম এভার। যখন
দ্যাট রিলেটিভ প্রোনাউন হলে পজিটিভ প্রিপোজিশনটি ক্লজের শেষে বসে, কিন্তু হুম বা হুইচ এর ক্ষেত্রে প্রিপোজিশন শুরুতে বসতে পারে। যখন একটি বাক্যে রিলেটিভ প্রোনাউন দ্যাট থাকে, রিলেটিভ প্রোনাউন মানে কি, যখন কোনো বাক্যের মাঝে কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে দ্যাট বসানো থাকে, তখন সেই বাক্যের যদি তার পরবর্তী বাক্যের যে অংশ থাকে সেখানে যদি কোনো প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনটা বাক্যের শেষে বসবে, দ্যাটের পরে নয়। কিন্তু যদি হুম বা হুইচ থাকে, রিলেটিভ প্রোনাউন যদি হুম বা হুইচ থাকে, তাহলে সেই প্রিপোজিশনটা যেটা লাস্টে বসিয়েছিলাম মানে বসে, সেটা তাদের ঠিক পরে বসাতে হবে, বা হুম বা হুইচের পরে বসাতে হবে। কেমন দেওয়া আছে দেখো এক্সাম্পলটা, দিস ইজ দ্য হাউস, এই হাউসটা দা হাউসের পরে দেখো দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কার রিলেটিভ প্রোনাউন? হাউসের রিলেটিভ প্রোনাউন। এবং এই যে আই লিভ, এই যে পরের বাক্য যে আই লিভড ইন, এই ইনটা কিন্তু দ্যাটের সাথে বসেনি, দ্যাটের পরে বসেনি, বাক্যের শেষে বসেছে। কিন্তু দিস ইজ দ্য হাউস ইন হুইচ, এখানে কিন্তু যেহেতু হুইচ ছিল, হুইচ এনেছি, তাহলে ওই ইনটা কোথায় চলে এসছে? হুইচের আগে চলে এসছে। এই হুইচটা কিন্তু হাউসের রিলেটিভ প্রোনাউন, কিন্তু দ্যাট নয় বলেই কিন্তু হুইচের আগে প্রিপোজিশনটা চলে এসছে, যেটা শেষে বসানোর কথা ছিল। এই জায়গাটা মনে রাখতে হবে, দ্যাট থাকলে পরে চলে যাবে প্রিপোজিশন যদি থাকে, আর হুইচ থাকলে তার আগে চলে আসবে, হুইচের আগে চলে আসবে। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক এইভাবে বুঝে বুঝে। ক্লিয়ার? এবার পরে যাব। নেগেটিভ বাক্য গঠনের ক্ষেত্রে এইদার ব্যবহার করতে হলে ভার্ব নেগেটিভ থাকতে হবে, কিন্তু নেইদার নিজেই নেগেটিভ। অর্থাৎ এইদার নেইদার যখন আমরা বাক্যে ব্যবহার করব, যদি সেই বাক্যটাকে আমাকে নেগেটিভ করতে হয়, এইদার বসানোর পরে নট বসাবো, তাহলে নেইদার সেন্স কার্যকরী হবে। কিন্তু নেইদার দিয়ে যদি বাক্য শুরু করি, তাহলে নট বসাবো না, কারণ নেইদার নিজেই একটা নাবোধক শব্দ। তাই তাহলে কেমন আছে? তাহলে আই ডু নট লাইক আইদার অফ দ্য অপশন, তাহলে এই নটটা বসেছে, তার সাথে এইদারটা বসেছে, এটা সঠিক। আবার একই কথায় আই লাইক নেইদার অফ দ্য অপশন, সঠিক। এখানে দেখো নেইদার বসিয়ে দিয়েছি বলে নতুন করে নটের কোনো ব্যবহার করিনি। তাহলে এইদার কোন একটা বাক্য তাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে এইদারের সাথে নট ব্যবহার করা যাবে, কিন্তু নেইদার যদি ব্যবহার করি, তাহলে নট বা নেভার কোনো নেগেটিভ ওয়ার্ড বসাবো না। এই জিনিসটা এইদার এবং নেইদারের ক্ষেত্রে মনে রাখবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আমরা পরেরটা যাব। উদাহরণ বা ক্যাটাগরি বোঝাতে সাচ আজ, এবং কোন কাজে ফলাফল বোঝাতে সাচ দ্যাট বসে। আই লাইক সাচ গেমস অ্যাজ ক্রিকেট অ্যান্ড চেস। তো বিষয়টা কি, কেমন করে বোঝাতো? আমি আমি পছন্দ করি সেই ধরনের খেলা, যেমন ক্রিকেট এবং চেস। এই ক্রিকেট এবং চেস হচ্ছে যে খেলাগুলো পছন্দ করি তার উদাহরণ, মানে সেই খেলাগুলোকে বোঝানোর চেষ্টা করছি যে আমি কোন কোন খেলা পছন্দ করি। তখন সাচের সাথে কি বসে? অ্যাজ বসে। কিন্তু ইট ওয়াজ সাচ এ লাউড নয়েজ, এইটা হচ্ছে সেই উচ্চ চিৎকার বা আওয়াজ, দ্যাট এভরিওয়ান ওক আপ, যার কারণে প্রত্যেকে জেগে গেছিল। তাহলে এই উচ্চ চিৎকারের জন্য প্রত্যেকে জেগে গেছিল, এটা হচ্ছে ফলাফল। এভরিওয়ান ওক আপ, এটা হচ্ছে উচ্চ চিৎকারের ফলাফল। তো ফলাফল যখন থাকছে, সেটা কোনো উদাহরণকে নির্দেশ করছে না, তখন কিন্তু অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। অর্থাৎ সাচ প্রথমেই থাকবে, সাচের পরে অ্যাজ বসবে হচ্ছে ক্যাটাগরি বা উদাহরণকে বোঝানোর জন্য, আর দ্যাট বসবে হচ্ছে ফলাফলের কথা যদি পরের অংশ থাকে, তাহলে দ্যাট বসবে। খুব সিম্পলি। ওকে, এবার আমরা শেষ প্রশ্ন বা শেষ নিয়মটা দেখে নেব প্রোনাউনের। এটা কি? বিভিন্ন পার্সন যুক্ত সাবজেক্ট ইউ হি অ্যান্ড একত্রে বসলে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে প্রথম পার্সনের প্লুরাল ফর্ম আওয়ার প্রাধান্য পাবে। এইটা আমরা প্রথমেই শিখে নিয়েছি। প্রথমে আমরা জানি যে একের বেশি প্রোনাউন যদি বাক্যে ব্যবহৃত হয়, সেখানে যদি ফার্স্ট পার্সন থাকে, আই বা যে থাকুক না কেন, উই থাকুক না কেন, তাদের যে পজিটিভ ফর্ম বাক্যের শেষে বসবে, সেই পজিটিভ ফর্মটা ইউর হবে না, হিজ বা হার বা দেয়ার হবে না, কিছুই হবে না, একটাই হবে, সেটা কি? আওয়ার হবে। আওয়ার কথা বলতে, কারণ সবাইকে নিয়েই আমি, আমরা সবাই, তখন আমরা সেন্সে আওয়ার বসবে। তাহলে ইউ হি এন্ড আই হ্যাভ ডান ইউর ওয়ার্ক একদম হবে না, যেহেতু ইউ দিয়ে শুরু আছে বলে এখানে ইউর বসবে, এরকম না। যেহেতু বাক্যের মাঝে আই আছে, একটা মানে ফার্স্ট পার্সন আছে, তাকে দেখে কিন্তু এখানে প্রোনাউনটা কিন্তু আওয়ার হলো। মাই হবে না, কারণ এখানে অনেকজন একসাথে বসেছে, তো অনেকজন বসে আছে বলে প্লুরাল সেন্সে আওয়ার বসেছে। সিঙ্গুলার হলে আবার মাই হতো। তো নিয়মটা তোমাদেরকে আরেকবার বলি, যদি কোনো একের বেশি প্রোনাউন বাক্যে থাকে, একের বেশি প্রোনাউন যখন বাক্যে থাকবে, তখন পরবর্তী যে প্রোনাউনটা বসবে পজিটিভ ফর্মটা,
সেখানে মনে রাখতে হবে যে একের বেশি প্রোনাউনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন থাকলে আওয়ার হবে, ফার্স্ট পার্সন নেই, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন আছে, তাহলে সেক্ষেত্রে ইওর হবে। সেকেন্ড পার্সন নেই, ফার্স্ট পার্সনও নেই, শুধু থার্ড পার্সন আছে, তাহলে সেক্ষেত্রে দেয়ার হবে। এই জিনিসটা মনে রাখবে, আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এইভাবে রুলসটাকে মনে রাখার চেষ্টা করো। তো এই গেল আমাদের পুরো 50টা নিয়ম প্রণয়নের। আশা রাখবো তোমরা পুরোটা দেখবে, পুরোটা ক্লাসটা করবে। দেখো সবাই তো আর ক্লাসটা পুরোটা করতে পারবে না, করবে না, কারণ সবার সে ধৈর্য নেই। কিন্তু আমরা বাংলা মিডিয়ামে প্রথমবার এমন ভাবে ক্লাসটা সাজিয়েছি বা ক্লাসটা করাচ্ছি যাতে করে তোমাদেরকে কোনো হিন্দি বা ইংলিশ মিডিয়ামের ভিডিওর উপরে নির্ভর করতে না হয়। তোমরা একটা চ্যানেলের মধ্যে সমস্ত রকম নিয়ম কিন্তু পেয়ে যাচ্ছ, সমস্ত রকম ব্যবহার পেয়ে যাচ্ছ, এবং এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো যে কোনো চাকরি পরীক্ষা তোমরা কিন্তু আনবিটেবল হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও বা ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে বা প্রিয়জনদের কাছে। এবং পরবর্তী যে ক্লাসটা আসছে সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজই আসছে। আমি আগেই নাউন বলে করেছি, প্রিপজিশন করেছি, এটা প্রোনাউন হলো, এরপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব প্রত্যেকটা আমি পরপর করিয়ে দেবো। ম্যাথন ক্লাস চলছে, ম্যাথন ভাবে আমরা শিখবো, সময় বেশি হোক, কিন্তু আমরা কোনো স্যার বা অফলাইন মুডের যেগুলো হয় সুযোগ সবার থাকে না, সেই মুডটাকে আমরা ব্রেক করে আমরা কিন্তু ক্লাসটা কিন্তু ডিটেলসে শিখব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।